আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সাথে আজকে আবার দেখা আরেকটা ক্লাস নিয়ে। সেটা হচ্ছে পদার্থে গাঠনিক ধর্ম। এই ক্লাসের মধ্যে আমরা এই চ্যাপ্টার বোর্ডে যতগুলো প্রশ্ন আসছে সবগুলো সলভ করে ফেলবো এবং সবথেকে কম সময়। আরেকটা কথা বলে রাখি, তো যেহেতু ক্যালকুলেশনগুলো অনেক বড় বড়, আমি এখানে ধরো যেই ক্যালকুলেশনগুলো একটু বড় আছে ওগুলার উত্তরগুলা মোটামুটি নোট করে রাখছি। তো আমি হচ্ছে ওই জন্য তোমার ক্যালকুলেশনগুলা মানে সরাসরি উত্তরটাই বলে দিব যাতে তোমরা পজ করে প্র্যাকটিস করতে পারো। আমি ধরো নিজে যদি ক্যালকুলেশন করতে যাই তাহলে হয়তো একটু লেংদি হবে ক্লাসটা, তো আমি চাচ্ছি না যে তোমাদের টাইমটা নষ্ট হোক আর ক্লাসের ডিউরেশনটাও যাতে কম থাকে। ওকে, তাহলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ভাইয়া পয়জন অনুপাত, তাই না? পয়জন অনুপাত জিনিসটা কি বলতো? সিগমা সমান ডি আর বাই আর অর্থাৎ পার্শ্বীয় বিকৃতি ডিভাইড বাই ডি এল বাই এল। সামনে আমরা মাইনাস দিই কেন? কারণ একটা সাধারণত হ্রাস পায় আর একটা বৃদ্ধি পায়, তো যেহেতু দুইটা পরিবর্তন বিপরীত আর অ্যান্সারটাকে হতে হবে পজিটিভ, এই কারণে আমরা এটা সামনে মাইনাস দিয়ে রাখি। ওকে, তাহলে আমরা ভ্যালুগুলো বসাই। দেখো প্রথমে কি বলছে, তারের ব্যাস হলো 5 মিলিমিটার আর ব্যাস কতটুকু হ্রাস পায়? 0.01 মিলিমিটার হ্রাস পায়। তাহলে প্রথমটা হচ্ছে 0.01 বাই 5 মিলিমিটার, মিলিমিটার কাটা যাবে। এরপর দেখা দৈর্ঘ্য 2 সেন্টিমিটার আর বৃদ্ধি পায়। আর মেইন দৈর্ঘ্য কত? মেইন দৈর্ঘ্য হচ্ছে আমাদের 1 মিটার, তাই না? তাহলে আমরা এখানে কি বলতে পারি? 2 সেন্টিমিটার ডিভাইড বাই 100। ওকে, তাহলে ক্যালকুলেটরে বসাও। তো আমাদের এই আনসারটা আসবে 0.1। তোমরা তাহলে পজ করে একটু প্র্যাকটিস করো যে 0.1 আসছে কিনা। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এর পরের প্রশ্নে যাই। তারটা ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার যদি হয়, তারটা সঞ্চিত বিভব শক্তি কত? ওকে, তাহলে এখন আমাদের কিন্তু আগে তারের কি দেওয়া ছিল বলতো? ব্যাস, তাই না? ডি সমান বলা ছিল 5 মিলিমিটার। তো আমরা কি বলতে পারি ভাই? তাহলে আর সমান 2.5 × 10⁻³ মিটার। এখন সঞ্চিত শক্তি আমাদের ইউ সমান কি? হাফ ওয়াই এ স্মল এল স্কয়ার বাই ক্যাপিটাল এল। তাহলে তোমার ভ্যালুগুলো বসাও। হাফ ইন্টু ওয়াই এর ভ্যালু কত? 2 × 10⁻11, এর ভ্যালু পাই ইন্টু 2.5 10⁻³ এটার উপর স্কয়ার এল স্কয়ার। তাহলে এল এর ভ্যালু কত ভাইয়া? এল এর ভ্যালু হচ্ছে 2 সেন্টিমিটার, তাই না? তাহলে 2 × 10⁻³ এইটার উপর স্কয়ার আর বাই এল এর ভ্যালু হচ্ছে 1। এটা তো আগেই বলা ছিল 1 মিটার। তো আমাদের অ্যান্সারটা কি আসে? তাহলে আমাদের অ্যান্সারটা আসবে এখানে 7.85 × 10 স্কয়ার। 7.85 × 10 স্কয়ার। স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর ব্যাবর্তন পীড়ন ও ব্যাবর্তন বিকৃত অনুপাত কি? বস্তুর ব্যাবর্তন পীড়ন এবং ব্যাবর্তন বিকৃত অনুপাত এটা আমরা বের করতে বলছে। তো আমরা জানি আমাদের পীড়ন বিকৃতি কয় ধরনের আছে বলতে? একটা দৈর্ঘ্য, একটা আয়তন, আর একটা হচ্ছে আকার পীড়ন বা কিন্তন পীড়ন, এই সেই, তাই না? আর দৃঢ়তার গুণাঙ্ক। তাহলে ওখানে যে গুণাঙ্কটা আছে অনুপাতটা মানে আকার পীড়ন আর আকার বিকৃতি বা ব্যাবর্তন পীড়ন ব্যাবর্তন বিকৃতি বা কিন্তন পীড়ন কিন্তন বিকৃতি, এগুলোর অনুপাতকে আমরা কি বলি? দৃঢ়তার গুণাঙ্ক বলা হয়, তাই না? দৃঢ়তার গুণাঙ্ক। আচ্ছা, এরপর ডি বিন্দু। দেখো এই চিত্রে তোমার এ পর্যন্ত এটা হচ্ছে সমানুপাতে চলে, তাই না? এটাকে বলে আনুপাতিক সীমা। বি পর্যন্ত তোমার স্থিতিস্থাপক ধর্ম বজায় থাকে, এটা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। তারপর ডি তে গিয়ে তোমার বস্তুটা ছিঁড়ে যায়। তাহলে ডি বিন্দুতে যেহেতু ছিঁড়ে যাচ্ছে তাহলে ওইটাকে আমরা কি বলবো? অসহ পীড়ন। এখন কথা হইতে পারে ভাই অসহ বল না কেন, পীড়নই কেন? কারণ হচ্ছে আমাদের এখানে ওয়াই অ্যাক্সিসে আছে পীড়ন, তো যেহেতু ওয়াই অক্ষে পীড়ন আছে তাহলে এটা কি এটা পীড়ন না? ধর এখানে যদি বেগ থাকতো তাহলে এখানে বেগ হইতো এখানে সময় থাকলে, তাই না? বেগ সময় লেখচিত্র, তাহলে এই পয়েন্টটা একটা বেগ নির্দেশ করতো। ঠিক এইরকম ভাবে এটা যেহেতু পীড়ন বনাম বিকৃতি লেখচিত্র, তাহলে ডি বিন্দু একটা পীড়ন নির্দেশ করবে। কোন পীড়ন? যে ম্যাক্সিমাম পীড়নে বস্তুটা ছিঁড়ে যাবে, সরি মিনিমাম পীড়ন, যে মিনিমাম পীড়ন দিলে বস্তুটা ছিঁড়ে যাবে, তাহলে সেটা হবে অসহ পীড়ন। একটা তারের ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে 2.1 10⁻11, ব্যাস দেওয়া আছে কি ভাইয়া? 2 মিলিমিটার। তারের দৈর্ঘ্য 0.5% বৃদ্ধি করতে হলে কত বল প্রয়োগ করতে হবে? এই চ্যাপ্টার অনেক সূত্র, তাই না? তুমি একটা বেসিক সূত্র মাথায় রাখবা, y সমান f ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ স্মল এল। যাদের এটাও খেয়াল থাকবে না তারা এটা খেয়াল রাখবা, y সমান কি f বাই এ ডিভাইডেড বাই স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে এই ক্যাপিটাল এলটা উপরে যাবে আর এ তো নিচে চলে আসতেছে, তখন এই ফর্মুলাটা আসে এখান থেকে, তাই না? তো আমরা এখান থেকে মডিফাই করে কি পড়বো ভাইয়া? যে আমাদের f এর ভ্যালু হচ্ছে f সমান y a স্মল এল ডিভাইড বাই ক্যাপিটাল এল। তো আমরা কি লিখতে পারি?
তাহলে এটা আসবে 2.1 10 টু দি পাওয়ার 11, তারপর এর ভ্যালু হচ্ছে পাই ইন্টু ব্যাস কি 2 মিলিমিটার, তাহলে 1 ইন্টু 10 টু দি পাওয়ার -3 এটা স্কোয়ার। স্মল এল এর ভ্যালু কত 0.5, তাহলে দেখো ভাইয়া এখানে কিন্তু কি বলছে 0.5% বৃদ্ধি, তার মানে এখানে যদি এল এর ভ্যালু হয় 100, ক্যাপিটাল এল এর ভ্যালু, স্মল এর ভ্যালু কত হয় 0.5, বা তুমি সরাসরি এই 0.5% কে দশমিক আকারে প্রকাশ করতে পারো, ওই একই আসে বুঝছো, 0.5 ভাগ 100, ওইটা আমি লিখলাম। তো আমাদের এটার আনসারটা কি আসে আমি একটু নোট করে রাখছি, সেটা আসে হচ্ছে 3.29 10 টু দি পাওয়ার 3, 3.29 10 টু দি পাওয়ার 3 নিউটন। তো তোমরা হচ্ছে এটা পজ করে নিবা যে আসলেই আসে কিনা, বা আমি বলার আগেই প্রশ্ন দেখা মাত্রই তোমরা এটা পজ করে প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের প্রিপারেশনটা আরো ভালো হবে। আচ্ছা, স্থিতিস্থাপক সীমার মধ্যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল দ্বিগুণ করলে বিকৃতি কত গুণ হবে? দেখো, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল মানে কিন্তু ভাই পীড়ন, ঠিক আছে? তাহলে পীড়ন 2 গুণ, আমরা জানি স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন আর বিকৃতি সমানুপাতিক, পীড়ন যদি 2 গুণ হয় তাহলে কি হবে? বিকৃতিও 2 গুণ হবে, তাহলে পীড়ন 2 গুণ হলে আমাদের বিকৃতিও হবে দ্বিগুণ। আচ্ছা, এরপর দেখো 0.1 কেজি ভর একটা বস্তুকে 0.2 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট তারে বেঁধে বৃত্তাকারে ঘোরানো হচ্ছে, তারে প্রস্তুতের ক্ষেত্রফল দেওয়া আছে, অসপীড়ন থাকলে বস্তু সর্বোচ্চ কৌণিক বেগ কত? ঠিক আছে, তাহলে আমাদের অসপীড়ন দেওয়া আছে, তাহলে বস্তু সর্বোচ্চ কৌণিক বেগ কত? তো এখানে সবার আগে আমার কি করতে হবে বলো তো? অসহ বলটুকু বের করতে হবে। কেন? কারণ এই অসহ বলটাই তো আমার কেন্দ্র বিমুখী বলের সমান, তাই না? কেন্দ্র বিমুখী বা কেন্দ্রমুখী যেটাই বলো না কেন সেইটার সমান। তো আমরা এটা বলতে পারি আমাদের এই যে অসপীড়ন আছে সেটার সাথে আমরা যদি 3.28 10 টু দি পাওয়ার 9 এটার সাথে আমরা কাকে গুণ দিব ভাইয়া? বস্তুর ক্ষেত্রফল দেওয়া আছে ডিরেক্ট, তাহলে এটাকে গুণ দিব -8, তাহলে আমরা কি পাবো? একটা বল পাবো F। তাহলে F সমান কি হবে আমাদের? এটা হবে m ওমেগা স্কয়ার, তারের দৈর্ঘ্য পুরোটা, তাই না? m ওমেগা স্কয়ার r। তাহলে এখান থেকে আমরা কি পাবো? সর্বোচ্চ কৌণিক বেগ, তাহলে ওমেগা স্কয়ার, ওমেগা সমান কি √f/m/r। তাহলে ভ্যালুগুলো বসাও, তাহলে কি আসে √r। আচ্ছা, আমাদের তাহলে f এর ভ্যালুটা আসে 32 নিউটন, আর এটা কত আসবে? 40 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে f এর ভ্যালু যদি তোমার 32 আসে তাহলে ঠিক আছে, এরপর আসবে কি 40 রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে? ওকে, নিচে কোনটা সবচেয়ে শক্তিশালী বন্ধন? আমার জন্য অনেকগুলো বন্ধন আছে, ধাতব বন্ধন, ভ্যান ডার ওয়ালস বন্ধন, সমযোজী বন্ধন এবং আয়নিক বন্ধন। তো কোনটা সবথেকে শক্তিশালী? আমি একটা কথা বলি যে তোমার দেখবে হাজারিনাক স্যারের বইতে, যদি এটা ফিজিক্স, বাট হাজারিনাক স্যারের বইতে আমার একটা ছক আছে বুঝছো, যে মানে এগুলা বন্ধনগুলোর বন্ধন শক্তি দেওয়া আছে, তুমি তো সেখানে দেখবা যে আয়নিক যৌগের বন্ধন শক্তি কিন্তু অনেক অনেক বেশি। সমযোজী এমনকি ধাতব বন্ধনের কথা যদি তুমি বলো যে ভাই ধাতব বন্ধন শক্তিশালী কিনা, না, ধাতব বন্ধন তুলনামূলক দুর্বল। এমনকি হাজারিনাক স্যারের বই অনুযায়ী তোমার ধাতব বন্ধন সমযোজী থেকেও দুর্বল, এরকম বলা যায়। যাই হোক, মানে এটা রেঞ্জের উপর ডিপেন্ড করে। তো ধাতব বন্ধনের রেঞ্জটা আরো নিচ থেকে শুরু হয়, বা হাইয়েস্ট পয়েন্টও মনে হয় সমযোজীতে তোমার মানে 1100 এরকম, ধাতব বন্ধনে 1000 ছিল, তোমার একটু দেখে নিবা। যাই হোক, মানে ধাতব আর সমযোজী এইটা কিন্তু তোমার সব শক্তিশালী না। তাহলে কে সব থেকে বেশি শক্তিশালী? আয়নিক বন্ধন সব থেকে বেশি শক্তিশালী হচ্ছে আয়নিক বন্ধন। এরপর দেখো পয়জন অনুপাতের ক্ষেত্রফল, এটা ক্ষেত্রে কি পার্শ্বীয় প্রসারণ অপরিবর্তিত থাকে, এর মান -1 থেকে কম হতে পারে না, এর মান +1/2 থেকে বেশি হতে পারে না। আমরা জানি পয়জন অনুপাতের সীমাটা কি -1 থেকে সিগমা, এটা কি হবে? হাফ বা তার কম হবে। তাহলে আমাদের ঠিক আছে পার্শ্বীয় প্রসারণ অপরিবর্তিত থাকে। আচ্ছা, পয়জন অনুপাতে কি পার্শ্বীয় প্রসারণ অপরিবর্তিত থাকে? না, আমরা জানি বস্তু একটা পার্শ্বীয় বিকৃতি হয়, তাই না? তাহলে যেহেতু বস্তু একটা পার্শ্বীয় বিকৃতি হবে, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 2 আর 3, 2 and 3। পয়জন অনুপাতের সমীকরণ কোনটা? ওই যে আমরা করলাম না, পয়জন অনুপাতের সমীকরণ দেখো, স্মল ডি বাই ক্যাপিটাল ডি ডিভাইড বাই স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে আমাদের কি হবে? স্মল ডি ক্যাপিটাল এল আর স্মল এল ক্যাপিটাল ডি। তাহলে দেখো স্মল ডি ক্যাপিটাল এল কোথায় আছে? আচ্ছা, এখানে কি টাইপিং মিস্টেক হয়েছে? হয়তো একটা অপশনে আমাদের টাইপিং মিস্টেক আছে, বুঝছো?
তো এখানে ধরো এটা হবে ক্যাপিটাল এল আর এটা হবে স্মল, তাহলে আমাদের সঠিক উত্তর তখন বি নাম্বারটা হবে। ওকে, তারপর কি বলছে 0.6 to 8 দৈর্ঘ্য এবং 1 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 20টা একটা তারের প্রান্তে 20 কেজি ভর ঝোলালে 1 মিলিমিটার প্রসারিত হয়, ইয়ং এর গুণাঙ্ক কত? খুবই ইজি ম্যাথ, এটা ভর দেওয়া আছে তাই না, তাহলে আমরা এফ সমান এমজি লিখতে পারি। তো ওয়াই সমান আমরা কি পড়ছি তখন এমজি এল ডিভাইডেড বাই এ স্মল এল, তাই না? তাহলে আমরা ভ্যালুগুলো বসায় ফেলি, তাহলে এখানে কি হবে 20 ইন্টু 9.8 ইন্টু এল 0.628 বসাবা, তারপর এর ভ্যালু দেখো 1 মিলিমিটার স্কয়ার আছে, মিলিমিটার স্কয়ারকে কিন্তু আমার কি মিটার স্কয়ার নিতে হবে, এইটাতেই তোমার ভুল করো, মাথায় রাখবা 1 মিলিমিটার স্কয়ার আছে তাই না, তুমি আগে মিলিমিটারকে 10 টু দি পাওয়ার -3 লেখো, এটার উপর স্কয়ার এইভাবে চিন্তা করো, তাহলে কি 10 টু দি পাওয়ার -6, বুঝছো? আর এল এর ভ্যালুটা কি হয় ভাইয়া, এখানে বলা আছে 1 মিলিমিটার, তাহলে 1 ইন্টু 10 টু দি পাওয়ার -3, তো আমাদের ভ্যালুটা কত আসে, এটা আসে 1.23 10 টু দি পাওয়ার 11, তাহলে 1.23 10 টু দি পাওয়ার 11, তোমরা একটু চেক করে দেখো, আমি যেহেতু একবার বের করছিলাম তো ক্লাসের আগে, ওগুলো নোট করে রাখছি, কারণ এটা ধরো আমি করতে গেলে অনেক টাইম লাগবে, তুলতে গেলে টাইম লাগবে। তাহলে ইয়ং এর গুণাঙ্কের মাত্রার সমীকরণ কি, ইয়ং এর গুণাঙ্ক জিনিসটা আসলে কি, আমরা জানি এফ বাই এ বা পীড়ন এটা সমান হচ্ছে ওয়াই ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল, এইটার তো কোনো মাত্রা নাই, ঠিক আছে? তাহলে ওয়াই এর মাত্রা এফ বাই এর মাত্রা, এফ এর মাত্রাটা কি ভাইয়া, এফ এর মাত্রা হচ্ছে বল, তাহলে এম এল পার টি স্কয়ার, তাই না, মিটার পার সেকেন্ড স্কয়ার ইন্টু কেজি, এই জন্য। আচ্ছা, তাহলে এর ভ্যালু কি এল স্কয়ার, তাহলে কি আসে এম পার এল পার টি স্কয়ার, এম পার এল পার টি স্কয়ার। আচ্ছা, স্থিতিস্থাপক বিভব শক্তি কি, স্থিতিস্থাপক বিভব শক্তি আমরা জানি হাফ ওয়াই এ স্মল এল স্কয়ার বাই ক্যাপিটাল এল। আচ্ছা, তো এখানেও মনে হয় একটু টাইপিং মিস্টেক হয়েছে, এটা হবে হাফ ওয়াই এ স্মল এল স্কয়ার বাই ক্যাপিটাল এল। এরপর দেখো পয়জন অনুপাতের ক্ষেত্রে পার্শ্বীয় প্রসারণ অপরিবর্তিত থাকে, এটা আমরা করে আসছি তাই না, তাহলে এখানে হয় 2 আর 3, একই প্রশ্ন দুইটা বোর্ডে আসছিল। কি বলা আছে 1500 কেজি ভর একটা বস্তু কোন তার এক প্রান্তে ঝোলানো আছে, অসম্পূর্ণ এত হলে তার ব্যাসার্ধ কত? আচ্ছা, তাহলে ভাই এখানে বল কত বলো তো, বল হচ্ছে mg তাই না, তাহলে mg বাই a এটা সমান কি আমাদের অসম্পূর্ণ 3 × 10⁸। তো আমাদের কি করতে হবে তাহলে, তার এই ব্যাসার্ধ বের করতে হবে তাই না, তাহলে আমরা লিখতে পারি পাই আর স্কয়ার সমান কি mg, তাহলে 1500 × 9.8 3 × 10⁸, তাহলে এটা বের করো তোমরা, পাই দিয়ে ভাগ দাও তারপর রুট করো, কত আসে, এটা আসে 3.94 10⁻², বুঝছো, এটা আসে 3.94 10⁻³ সরি। তাহলে তোমরা এটা একটু বের করবা, পরেরটা দেখি আমরা, নিম্নের কোনটা ইয়ং গুণাঙ্ক সব থেকে বেশি, তাহলে এটা একটু মুখস্থ করতে হবে তাই না, তো আমাদের ইসাক স্যারের বইতে একটা ছক আছে, সেখান থেকে তোমরা পড়ে নিবা, এটা সব থেকে ভালো। তাহলে নিম্নে কোন বস্তুর ইয়ং এর গুণাঙ্ক সব থেকে বেশি, তো আমরা জানি এখানে যেগুলো আছে তার মধ্যে খেলাবো, আমি এভাবে খেলাতাম, সব থেকে বেশি হচ্ছে তিনটা জিনিসের SIN, ঠিক আছে, SIN, তাহলে এস তে হচ্ছে তোমার স্টিল বা ইস্পাত, আই তে আয়রন বা লোহা, আর এন তে হচ্ছে নিকেল, এই সবগুলারই কি ভাই 2 × 10⁻11, এরপর বাকিগুলো আছে, বুঝছো? তাহলে এরপর আছে তোমার অ্যালুমিনিয়াম, তারপর তামা। তো যাই হোক, আমরা এটা খেয়াল রাখি যে এখানে ইস্পাত হচ্ছে সব থেকে বেশি, আর বাকিগুলো তোমরা একটু দেখে নিবা, আসলে বাকিগুলো লাগবে না, হাইয়েস্ট কোনটা আর লোয়েস্ট কোনটা এই জিনিসগুলোই লাগে। পয়জন অনুপাতের একক নাই, ঠিক আছে, আমরা জানি এটা অনুপাত, কোনো একক নাই, মান কি -1 থেকে হাফের মধ্যে, ঠিক আছে, এ মান নির্দিষ্ট উপাদানের জন্য নির্দিষ্ট, তাহলে পয়জন অনুপাতের মানটা এটা কোনো একক নাই এবং এটা কিন্তু নির্দিষ্ট, বুঝছো, আমরা পড়ছি না ধাতু পদার্থের মধ্যে কত থাকে 0.2 থেকে 0.4 এর মধ্যে থাকে, আর বাস্তব সীমা কত 0 থেকে তোমার হচ্ছে হাফের মধ্যে, 0 হইতে পারে 0 থেকে হাফের মধ্যে বা হাফ হইতে পারে। আচ্ছা,
আর এটা হচ্ছে কাল্পনিক সীমা, -1 থেকে হাফ, এটা হচ্ছে কাল্পনিক, বুঝছো, থিওরিটিক্যালি পাওয়া যায় এটা। ওকে, তাহলে আমরা যেটা বুঝলাম বাস্তব হচ্ছে 0 থেকে শুরু, আর ধাতব পদার্থের বেলায় যেটা মেইনলি পাওয়া যায় 0.2 থেকে 0.4 এর মধ্যে হয়। আর এটা কি মানটা বস্তুর উপর নির্দিষ্ট, মানে তোমার দেখবে পয়জন অনুপাতেরও একটা চার্ট দেওয়া আছে না, তার মানে কি এটা ফিক্সড, এই জন্য। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 1 2 3। কোন অবস্থায় অনুসময়ের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল সর্বাধিক হয়? কোন অবস্থা ভাইয়া? এটা অবশ্যই কঠিন অবস্থা, তাই না? অনেকে ভাবতে পারে যে প্লাজমা অবস্থা কিনা। আরে ভাই, প্লাজমা অবস্থায় ওরা আয়ন আকারে থাকে, কে কোথায় কোন দিকে ছুটে পালাবে তুমি চিন্তা করো, সূর্যের মধ্যে কে কোথায় কোন দিকে ছুটে পালাচ্ছে সেটাই তো কোনো ঠিক ঠিকানা নেই, তাই না? গ্যাসীয় অবস্থায় তো আছে, এমনকি ওইটাকে ক্রস করে চলে গেছে, অনেক বেশি তাপ। তাহলে অবশ্যই কঠিন অবস্থার মধ্যে আকর্ষণ বলটা সর্বাধিক থাকবে। চিত্রের বিকৃতি বনাম পীড়ন লেখচিত্রে ত্রিভুজ ওএবি এর ক্ষেত্রফল কি নির্দেশ করে? দেখো, তাহলে আমরা যদি ত্রিভুজের ক্ষেত্রফল চিন্তা করি, সেটা কি হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি না? তো এই যে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, এটাকে আমরা কি বলি? একক আয়তনের সঞ্চিত বিভব শক্তি। এটা তো আমরা জানি, এটাকে বলা হয় শক্তি ঘনত্ব। একটা নাম কি ভাইয়া? শক্তি ঘনত্ব। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এটা, একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি। 1 মিটার দৈর্ঘ্য 1 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট ইস্পাতের তারের দৈর্ঘ্য বৃদ্ধি 10% করতে হলে প্রযুক্ত বল কত? তাহলে এফ সমান আমরা কি খেয়াল রাখছিলাম? ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল। তো এখন তুমি ওয়াই এর ভ্যালু বসাও, ইস্পাত বলা আছে তাই না? তাহলে এটা কি হবে? 2 × 10⁻11 মুখস্থ থাকতে হবে। এর ভ্যালু কত ভাইয়া? এখানে 1 মিলিমিটার স্কয়ার আছে, তাহলে কি 10⁻⁶। তোমাদের একটু আগে কি তো করাইছিলাম, মিলিমিটার যেহেতু তোমার 10⁻³ এটার উপর স্কয়ার 10⁻⁶ আসে। এল বলা আছে কত? 10%, তাহলে এখানে 10 হলে নিচে হবে কি 100। তাহলে ক্যাপিটাল এর ভ্যালু যাই দা থাকুক না কেন, তুমি তো এখানে 10% যেহেতু ধরছো, তাহলে এখানে 10 উপরে 100 নিচে হবে, এই টাইপ। তাহলে আমাদের ভ্যালুটা আমরা বসাই, কত আসছে? 2 × 10⁴ নিউটন, 2 × 10⁴ নিউটন। আচ্ছা, বিকৃতি বনাম পীড়ন লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে? তাহলে পীড়ন আর বিকৃতি, এই যে লেখচিত্র, এইটার ঢাল কি নির্দেশ করে? তাহলে এটা ধরো পীড়ন ডিভাইড বাই এটা হচ্ছে বিকৃতি স্মল এল বাই এল। তো পীড়ন আর বিকৃতি অনুপাত কি নির্দেশ করে? ইচ্ছা গুণাঙ্ক নির্দেশ করে, ওয়াই এর ভ্যালু। আর ভাই ক্ষেত্রফল তখন কি নির্দেশ করতো? ক্ষেত্রফল নির্দেশ করতো তোমার একক আয়তনে সঞ্চিত শক্তি। 1 মিটার লম্বা এবং 1 মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটা তারের মোট দৈর্ঘ্য বৃদ্ধি যদি 0.025 সেন্টিমিটার হয়, তারের ব্যাস কতটুকু হ্রাস পাবে? মানে আমাদের পয়জন অনুপাত দিয়ে করতে হচ্ছে, তাই না? দৈর্ঘ্য বৃদ্ধি এত, ব্যাস দেওয়া আছে, এখানে পয়জন অনুপাত আগে প্রশ্ন ছিল না, তাহলে পয়জন অনুপাত দেওয়া না থাকলে তো আমরা এটা করতে পারবো না। তাহলে এই প্রশ্নটা হয়তো ভুল আছে। আচ্ছা, তাহলে আমাদের এই প্রশ্নটাই ভুল আছে, বুঝছো? কারণ এখানে তোমার আমাদের ব্যাস দেওয়া নাই, মানে পয়জন অনুপাত দেওয়া না থাকলে আমরা ব্যাস হ্রাসটা বের করতে পারতেছি না। ঠিক আছে, আমরা পরের প্রশ্নে যাই। নিচের কোনটা এককবিহীন রাশি? তো আমরা জানি এটার মধ্যে ইসহাক গুণাঙ্ক কিন্তু একক আছে, তাই না? এটা চাপের একক। অসহ ভার, ভার মানে কি একটা বল, তাহলে এটা ওজন হবে নিউটন, মানে একক হবে নিউটন। পীড়নের একক কি? নিউটন পার মিটার স্কয়ার। আর বিকৃতির কোনো একক নাই, তাহলে এটার মধ্যে কি বিকৃতির কোনো একক নাই। আচ্ছা, ইয়ং-এর গুণাঙ্ক ওয়াই, আয়তন গুণাঙ্ক যদি বি হয়, পয়জন অনুপাত যদি সিগমা হয়, তাহলে সংনমতা, আমি তোমাদের একটা কথা বলি, তোমরা এইভাবে খেয়াল রাখবা যে অ সমান আ, তার মানে কি ভাইয়া? অসংনমতা, এটা মানে হচ্ছে আয়তন গুণাঙ্ক। অসংনমতা সমান হচ্ছে আয়তন গুণাঙ্ক, তাহলে সংনমতা কি? আয়তন গুণাঙ্ক অপোজিট 1/b, ঠিক আছে। তারপর ইয়ং এর গুণাঙ্ক y সমান কি? তাহলে আমাদের এই দুটো ফর্মুলা খেয়াল রাখতে হবে যে y সমান কি। তো আমরা এখানে এই ফর্মুলাটা খেয়াল রাখবো, দেখো y সমান 3b
ইন্টু 1 মাইনাস 2 সিগমা, ঠিক আছে। আর y সমান 2 ইটা অর্থাৎ দ্বিতীয় গুণাঙ্ক যেটা 1 প্লাস সিগমা। তো এখানে একটা মজার জিনিস আছে কি জানো, ওই যেমন পয়সন অনুপাতের সীমা পড়ছি না, এটা আসলে এখান থেকে আসছে। কিরকম ভাবে দেখো, আমরা জানি এটাও পজিটিভ হবে এটাও পজিটিভ হবে, তাহলে এই রাশিটাও পজিটিভ হইতে হবে। এইটা যদি পজিটিভ হয় তার মানে 1 মাইনাস 2 সিগমা এটা কি পজিটিভ হবে, অথবা আমরা 0 ধরলাম যে এটা সমান হবে। তাহলে 1 গ্রেটার দেন কি 2 সিগমা হবে। তাহলে দেখো সিগমা কি লেস দেন অর ইকুয়াল টু হাফ হয় না এটা। আবার এই অংশটা দেখো 1 প্লাস সিগমা এটাও গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, তাহলে সিগমা কি এর যে পাশে যায় সিগমা গ্রেটার দেন অর ইকুয়াল টু -1। এই কারণে সীমাটা এমন হয় -1 থেকে কি হবে বড় হবে বা সমান হবে, আর হাফ থেকে ছোট বা তার সমান হবে। এটা হচ্ছে আমাদের পয়জনের অনুপাতের সীমা। আচ্ছা তাহলে পরে প্রশ্নটা দেখো, প্রথমটা ঠিক আছে 3b * 1 - 2। আচ্ছা এখানে 3b * 1 - 2 সিগমা হয়তো টাইপিং মিস্টেক আছে বুঝছো, এটা কি হবে 3b * 1 - 2 সিগমা হবে। আর এখানে কি আছে পয়জন অনুপাত 2y 1 প্লাস সিগমা, তাহলে এটা তো ভুল, পয়জন অনুপাত তো এটা না, ঠিক আছে। তাহলে পয়জন অনুপাত যেহেতু আমাদের এটা না, আমাদের সঠিক উত্তর হচ্ছে 1 আর 2। একটু হয়তো এখানে টাইপিং মিস্টেক আছে প্রশ্নটায়, তো আমরা জাস্ট সঠিক অ্যান্সারগুলো খেয়াল রাখি বুঝছো, 3b * 1 - 2 সিগমা আর 2 ইটা * 1 প্লাস সিগমা। আচ্ছা দেখো কোনো বস্তুর একক মাত্রা যে পরিবর্তন, মানে ধরো দৈর্ঘ্য আর দৈর্ঘ্যের যে পরিবর্তন, তারপর আয়তন পরিবর্তন, তার একক একটা মাত্রার পরিবর্তন, ঠিক আছে। এটাকে আমরা কি বলি বিকৃতি বলি। কোন একটা বস্তুর একক মাত্রার পরিবর্তনকে বলা হয় বিকৃতি। পয়জন অনুপাতের ক্ষেত্রে নিচে কোনটা সঠিক? পয়জন অনুপাত কি -1 থেকে হাফের মধ্যে হবে, তাই না? -1 থেকে বড় হবে আর হাফ থেকে ছোট হবে। তারপর নিচে কোনটা অধিক স্থিতিস্থাপক? তাহলে কোনটা অধিক স্থিতিস্থাপক সেটা হচ্ছে কাগজ, রাবার, তামা, কাঠ। আচ্ছা তো আমি কিন্তু বলছিলাম যে একদম প্রথমে থাকে সিন, স্টিল, আয়রন এন্ড নিকেল, এরপর থাকে হচ্ছে তোমার তামা, ঠিক আছে। তামা থাকে, তারপর পিতল আছে, অ্যালুমিনিয়াম আছে, তামা, পিতল, অ্যালুমিনিয়াম এরকম। তাহলে আমাদের এটা হবে এদের মধ্যে স্থিতিস্থাপক হচ্ছে তামা। আমি কিভাবে খেলাচ্ছি তা বলে দিই, আমি খেলাতাম এইভাবে SIN সিন, তাই না? আমরা বলি পাপ করেছি, ধরো আমি পাপ করছি তাই কি করি PLA সিন করেছি তাই PLA কাশি, এইভাবে খেয়াল রাখছিলাম। তাহলে সিন মানে হচ্ছে ওই যে স্টিল, আয়রন, নিকেল, এগুলো হচ্ছে 10^11, তাইতে হচ্ছে তামা, পিতে হচ্ছে পিতল, এলতে হচ্ছে অ্যালুমিনিয়াম, বুঝছো এরকম। কাশির পরে ওখানে সীসা আছে। এইভাবে আমার মতো খেয়াল রাখছি, তোমরা তোমাদের মতো খেয়াল রাখতে পারো যে সিরিয়ালটা কিরকম হবে। তো সেখান থেকে আমরা কি দেখলাম, এখানে সব থেকে বেশি হচ্ছে কার, তামার। এরপর দেখো 1000 সিসি আয়তনের পারদে 5 × 10⁷ নিউটন পার মিটার স্কয়ার চাপ প্রয়োগ করলে এর আয়তন 2 সিসি কমে যায়, তাহলে সংনমতা কত? আমরা আগে এখানে দেখি যে আসলে বি, এই বি মানে কি ভাইয়া অসংনমতা, তাই না? অসমান আ যেহেতু, তাহলে আমরা এটাকে কি বলি পি ডিভাইড বাই স্মল ভি, ক্যাপিটাল ভি না, তাহলে আমরা এটা লিখতে পারি পি ইন্টু ভি বাই স্মল ভি। তাহলে 1/b এটা কি হবে, এটা হচ্ছে তোমার উপরে হবে স্মল ভি, নিচে হবে পি ইন্টু ক্যাপিটাল ভি। তাহলে দেখো আমাদের কি দেওয়া আছে তোমার 2 সিসি কমে, তাহলে এটা উপরে নিচে হবে 1000 সিসি, আর পি এর ভ্যালু কত 5 × 10⁷, তাহলে এটা কত আসে 5 × 10⁻⁷, তাহলে আমাদের এটা আসবে 4 × 10⁻⁻11। আর এককটা অবশ্যই খেয়াল করো, দেখো নিউটন পার মিটার স্কয়ার নাই কিন্তু, পার নিউটন ইন্টু মিটার স্কয়ার, ওই যে উল্টায় গেল, নিউটন পার মিটার স্কয়ার কোনটা হয়তো বি এর জন্য, তো যেহেতু 1/b তাহলে কি হবে পার নিউটন ইন্টু মিটার স্কয়ার।
স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে সরণের মান যদি দ্বিগুণ হয় কৃত কাজ কত গুণ হবে? আমরা জানি স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে যে কাজটা সেটার জন্য সঞ্চিত শক্তি কি হাফ কে এক্স স্কোয়ার, মানে স্প্রিং এর মতো আর কি, তাই না? আমার যদি তোমার সরণের মানটা দ্বিগুণ হয় কৃতকাজ কত গুণ বৃদ্ধি পাবে? তাহলে যদি 2x হয় তাহলে কি হবে 2x এর উপর স্কয়ার, তো আলটিমেটলি কি হবে ভাইয়া 4 ইনটু x স্কয়ার এরকম আসে না? মানে এই যে হাফ কে x তো এখানে আছেই, 4 ইনটু ধরো হাফ কে x স্কয়ার এরকম আসতেছে, তাহলে 4 গুণ, 4 গুণ হলে কত পার্সেন্ট? 400% হইছে। তাহলে বৃদ্ধি কত? বৃদ্ধি হচ্ছে আমার 400 মাইনাস 100%, তাই না? তাহলে 300% বৃদ্ধি। আচ্ছা আমি একটু মুখে মুখে বললাম, আশা করি তোমরা আমার আগেও বুঝছো জিনিসটা। 4 গুণ হলে আমরা জানি যে বৃদ্ধি হয়েছে কত গুণ? 3 গুণ। 3 গুণ বৃদ্ধি মানে কি? 300% বৃদ্ধি। আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি কি? আয়তন গুণাঙ্ক মানে কি? অসংনমতা। তো অসংনমতার বিপরীত রাশি কি? সংনমতা। তারপর কি বলছে? একটা তারের দৈর্ঘ্য, তাহলে আমাদের তারের দৈর্ঘ্য বৃদ্ধি পেলে কতটুকু বিকৃতি হবে? আচ্ছা তো এই প্রশ্নের টাইপিং মিস্টেক আছে, এটা হবে কি 2 মিটার, বুঝছো? 2 মিটার দৈর্ঘ্য, একটা তারের দৈর্ঘ্য যদি 0.02 মিটার বাড়ে তাহলে বিকৃতি কত হবে? তো এটা কি 0.002 আর এটা হচ্ছে 2 মিটার, তাহলে আমাদের বিকৃতি কত হবে বলো? এখানেও একটা সমস্যা আছে, টাইপিং মিস্টেক হয়তো হয়েছে, সেটা হলো তোমার এটা হবে একটা শূন্য থাকবে না, ঠিক আছে? একটা শূন্য যদি না থাকে তাহলে আমাদের কি হবে? এটা 0.01 আসে, তাহলে এটা হবে 0.01। চিত্রের যে ওয়ে রেখা সেটা ঢালকে কি বলে? আমাদের ওয়ে রেখা হচ্ছে পীড়ন আর বিকৃতি অনুপাত, তাই না? পীড়ন আর বিকৃতি অনুপাতকে কি বলে আমাদের? যেহেতু দৈর্ঘ্য বলা আছে, দৈর্ঘ্য পীড়ন, তাহলে কোন ধরনের বিকৃতি হয় ভাইয়া? ইয়ং এর গুণাঙ্ক, তাই না? যেহেতু দৈর্ঘ্য পীড়ন আর দৈর্ঘ্য বিকৃতি অনুপাত, তাহলে এটা কি হবে? ইয়ং এর গুণাঙ্ক। সংনমতার একক কি? আমরা জানি অসংনমতা একক কি বলছিলাম? নিউটন পার মিটার স্কয়ার। তাহলে সংনমতা একক হবে নিউটন পার মিটার স্কয়ারকে যদি উল্টায় দেই তাহলে কি আসে? পার নিউটন ইনটু মিটার স্কয়ার। তাহলে পার নিউটন ইনটু মিটার স্কয়ার। কোন বস্তুর উপর বল প্রয়োগে দৈর্ঘ্য যদি 3 গুণ হয় দৈর্ঘ্য বিকৃতি কত গুণ হবে? আমরা জানি বিকৃতি মানে কি হয়? দৈর্ঘ্যের পরিবর্তন। তাহলে ধরলাম আগে ছিল x, তাহলে এখন কি 3x মাইনাস x, আর দৈর্ঘ্য কত? x, তাহলে কি 2x বাই x, এটা কত আসে? সমান 2, তাই না? তাহলে আমাদের দৈর্ঘ্য বিকৃতি হবে 2। নিচের কোন বন্ধনটি সকল অণুতে বিদ্যমান? সকল অণুর মধ্যে কি দেখা যায়? অণু মানে কি? দুইটা মৌল যখন একসাথে আছে, তাই না? একই ধরনের গুলা, যেমন ধরো নাইট্রোজেন অণু, এই ধরনের অণু। তারপর হচ্ছে তোমার সকল অণুতে বিদ্যমান কোন বন্ধনটা? এটা কিন্তু অণুর মধ্যে না, একটা অণুর সাথে আরেকটা অণু বোঝাইছে, তাই না? সবগুলো অণুর মধ্যে। তো একটা অণু আরেকটা অণুর সাথে যে বন্ধন দিয়ে আবদ্ধ থাকে সেটা কি বলে? ভ্যান ডার ওয়ালস বন্ধন। ধরো একটা নাইট্রোজেন অণু আরেকটা নাইট্রোজেন অণুর সাথে যেটা দিয়ে যুক্ত থাকে, বা একটা পানি অণু একটা পানি অণুর সাথে। ভ্যান ডার ওয়ালস যদিও আমরা গ্যাসীয় পদার্থের বেলায় বিবেচনা করি, কিন্তু সকল অণুর মধ্যে ভ্যান ডার ওয়ালস বন্ধনটা থাকে, এটা আমরা খেয়াল রাখবো। একটা অণু আরেকটাকে ভ্যান ডার ওয়ালস বন্ধন দিয়ে আকর্ষণ করে। আয়তন গুণাঙ্কের মাত্রা কোনটা? যে কোনো গুণাঙ্ক, সেটা কি বলে তোমার দৈর্ঘ্য মানে ইয়ং এর গুণাঙ্ক হোক, তারপর ব্যবর্তন গুণাঙ্ক হোক, বা দৃঢ়তা গুণাঙ্ক হোক, আর আয়তন গুণাঙ্ক, সবগুলারই কি হবে? আমরা দেখছিলাম m পার l পার t স্কয়ার হয়, তাই না? তাহলে m পার l পার t স্কয়ার, এটা কোনটা? এটা হচ্ছে আমাদের সি নাম্বারটা। একটা সম্পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং এর গুণাঙ্ক কত? বস্তু হচ্ছে কি তোমার সম্পূর্ণ একদম দৃঢ়, তার মানে কি এটা কোনো বিকৃতি নাই, বুঝছো? তুমি যদি পীড়নের পরিমাণ যতই বাড়ো না কেন বিকৃতি হচ্ছে 0, তাহলে এটা কি আসে ভাই? ইনফিনিটি আসে না? a বাই a ডিভাইড বাই 0, তাহলে এটা আসবে ইনফিনিটি। সম্পূর্ণ দৃঢ় হলে আমাদের ইয়ং এর গুণাঙ্ক কত হবে? ইনফিনিটি হবে। এরপর দেখো 1 মিটার দীর্ঘ, তারপর কি বলা আছে? 10 টু দি পাওয়ার -4 মিটার স্কয়ার প্রস্থের ক্ষেত্রফল বিশিষ্ট একটা তারের ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে 2 × 10 টু দি পাওয়ার 11। তাহলে এটাকে টেনে আমরা 2 সেন্টিমিটার প্রসারিত করছি। তো আমাদের কৃত কাজ কত? বের করা ইজি কিনা বলো তো? কৃত কাজ হচ্ছে হাফ, অন্যভাবে করা যায় কিনা, না এইভাবে করতে হবে, হাফ ya স্মল l স্কয়ার বাই ক্যাপিটাল L। তাহলে ভ্যালুগুলো বসাও,
তোমার স্মল এর জায়গায় 2 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করো, তো এটা উত্তরটা কি আসবে? এখানে আসলে প্রশ্নে ভুল আছে, বুঝছো? এটা যে রিয়েল প্রশ্নটা ছিল সেটাই ভুল আছে। তো এটা উত্তর আসবে 4 × 10⁻³ তোমরা এটা চেক করে দেখো তোমাদের এটা আসে কিনা। পরেরটা দেখি আমরা। এই ক্ষেত্রে পীড়ন কত হবে, বিকৃতি কত হবে, সম্পাদিত কাজ ঋণাত্মক কিনা। এখানেও প্রশ্নটা ভুল আছে। তোমার পীড়নের মানটা হবে 4 × 10⁻⁻13 হবে, বুঝছো? 4 × 10⁻⁻13 হবে। আর সম্পাদিত কাজ হতো ধনাত্মক। তো আলটিমেটলি এখানে তোমার সঠিক উত্তর নাই, এই প্রশ্নটাই ভুল ছিল। তো বোর্ড প্রশ্ন যদি ভুল হয় এটা নিয়ে খুব বেশি টেনশনের কিছু নাই, যে ভাই বোর্ড প্রশ্ন ভুল হয়েছে তাহলে আমরা কি করব, দাগাবো না দাগাবো কিনা। কারণ প্রতি বছরই ধরো বোর্ড ডে টিচাররা যখন একটা পরীক্ষা হয়ে যায় ওনারা মিটিংয়ে বসে খাতা নেওয়ার দিন, বুঝছো, যে এমসি উত্তরটা কি হয় বা এটা। তো যদি কোনো কারণে ভুল হয় তোমাদের অটোমার্ক দিয়ে দিবে এটাতে। আমাদের দিনাজপুর বোর্ডে ধরো এরকম ব্যাপার হয়েছিল, তখনই এরকম কাজ হয়েছে যে দেখা গেছে সবাইকে মোটামুটি ফুল মার্ক দিয়েছে। আর যদি না দেওয়ার কথা না, বুঝছো, কারণ বোর্ড আসেই হলো স্টুডেন্টদের তোমার হেল্প করার জন্য, স্টুডেন্টের ক্ষতি করার জন্য তো না। ওইখানে ওরা কখনো তোমার স্টুডেন্টের নাম্বার কাটবে না, ওরা বরঞ্চ তোমাকে নাম্বার অটোমার্ক দিয়ে দিবে। তারপর দেখো স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য প্রসারণ বনাম ভর, এটার লেখচিত্র কোনটা? আমরা জানি স্থিতিস্থাপক সীমার মধ্যে আমরা যে একটা ভর এখানে ঝুলাই, ধরো mg ভর, তাহলে mg সমান কি kx হয় না? তো আমরা এখানে কি বলতে পারি, m সমানুপাতিক x বা প্রসারণের সমান। তাহলে আমার দৈর্ঘ্য আর প্রসারণ এরা কি পরস্পর সমানুপাতিক, তাহলে l আর m পরস্পর সমানুপাতিক। কোন তারকে কেটে সমান 3 টুকরা যদি করা হয় তাহলে অসহ ভারের মান কত হবে? অসহ ভার বলছে। তো এখন এইটাই তোমার ম্যাক্সিমাম ভুল করো। কেন? কারণ ভাই এই যে দেখো আমার একটা তার, এটা মাথায় রাখবা এখানে সবার আগে, এটা আমি যে কথাগুলো বলতেছি, অসহ পীড়ন এটা হলো বস্তু নির্দিষ্ট, বুঝছো? অর্থাৎ একটা নির্দিষ্ট বস্তুর জন্য নির্দিষ্ট, লোহার জন্য আলাদা, তামার জন্য আলাদা, এটা অবশ্যই তাপমাত্রার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? তাহলে অসহ পীড়ন যেহেতু নির্দিষ্ট, তাহলে আমার অসহ ভারটা চেঞ্জ হচ্ছে কার জন্য? শুধুমাত্র ক্ষেত্রফলের জন্য। কারণ আমরা জানি অসহ পীড়নের সাথে আমরা ক্ষেত্রফলকে গুণ দেবো তখনই পাবো অসহ ভার। তো অসহ ভার সমান কি? অসহ পীড়ন ইনটু ক্ষেত্রফল। অসহ পীড়ন ইনটু ক্ষেত্রফল। তো তুমি দেখো আমি যখন তাকে সমানভাবে কাটবো, এখানে ক্ষেত্রফলে কোনো চেঞ্জ হবে? কেবলমাত্র দৈর্ঘ্যের চেঞ্জ হবে, প্রস্থচ্ছেদে ক্ষেত্রফলে কোনো মাত্র চেঞ্জ হয়নি। যেহেতু এটারও কোনো চেঞ্জ নাই, আবার অসহ পীড়নেরও চেঞ্জ নাই, তাহলে অসহ ভারেরও কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? এটাও কি হবে তাহলে? পূর্বের সমান থাকবে, অসহ ভারে কোনো পরিবর্তন হবে না যেহেতু ক্ষেত্রফলে চেঞ্জ হয়নি। হ্যাঁ, আমি যদি কেটে এটাকে ক্ষেত্রফল অর্ধেক করতাম তাহলে ব্যাপার ছিল, কিন্তু এটা তো বলা হয়নি, বলছি কেটে জাস্ট 3 টুকরা করার সময় তো আমরা কখনো কি করি না, লম্বালম্বি কাটি কি না, আমরা এটা কি করি, সাইড দিয়ে কাটি না, এই জন্য তাহলে আমার এখানে ক্ষেত্রফল একই থাকবে এবং সেটা হবে পূর্বের সমান। আচ্ছা, তারপর দেখি সংনম্যতা কি। সংনম্যতার ক্ষেত্রে চারদিক থেকে সমান চাপ প্রয়োগ করলে কি হবে, আয়তনটা কমে যাবে। ধরো এটার চাপ ছিল এরকম, আমি চারদিক থেকে একটা সমান চাপ দিতে থাকি, তখন কি হবে, আয়তন সংকুচিত হবে, তখন ধরো এরকম হয়ে গেল আয়তন। তারপর পথে অনুসময়ের মধ্যে কি থাকে, ফাঁক থাকে। তারপর আয়তনে স্থিতিস্থাপক গুণাঙ্কর বিপরীত। তাহলে সংনম্যতা কি ধরনের রাশি আমাদের? দেখো আমরা যতই চাপ প্রয়োগ করি না কেন, পথে অনুগুলো কি কখনো একটার সাথে আরেকটা একদম লেগে যাবে, এরকম হয় না। এদের মধ্যে একটু হলেও গ্যাপ থাকে, বিকর্ষণ বল থাকবেই, তাই না? তো আমরা এই জন্য খেলা করছি এদের মধ্যে একটু হলে ফাঁক থাকতেছে, ঠিক আছে? আর চাপ প্রয়োগ আয়তন কমে, তাও আমরা দেখছি। আর আমরা কি খেয়াল রাখছি যে অ সমান আ, অর্থাৎ অসংনম্যতা মানে হচ্ছে আয়তন গুণাঙ্ক। তাহলে আমাদের সংনম্যতা কি, আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি। সঠিক উত্তর আমাদের 1, 2 এবং 3। একটা সিলিন্ডারের উপর প্রান্ত দৃঢ়ভাবে আটকে নিচের প্রান্তে দ্বন্দ্ব প্রয়োগ করা হলো। তাহলে সিলিন্ডারকে যদি মোচড়ায় ফেলি, বুঝছো, তাহলে ধর উপরে প্রান্তে আটকে কি করলাম, নিচে দুই পাশ দিয়ে মোচড় দিলাম। তো মোচড় দিলে কি কোন বিকৃতি হবে, আমাদের বস্তুতে সৃষ্টি হবে কিন্তন বিকৃতি, তাই না? মোচড় বা কিন্তন বিকৃতি। কোন পথে অণুগুলোর মধ্যে নিট বল শূন্য কখন হয়? আমরা জানি এখানে একটা কি আছে, সাম্য দূরত্ব টাইপ আছে, তাই না?
এই সাম্যদ্বয়তে তখন কি হয়, আকর্ষণ সমান হয় বিকর্ষণ, আকর্ষণ আর বিকর্ষণ সমান হয় এবং বিভব শক্তি সর্বনিম্ন। এটা খেয়াল রাখবা, এই যে আর নট, সেখানে আকর্ষণ সমান হয় বিকর্ষণ, বিভব শক্তি হবে সর্বনিম্ন। আসলে প্রকৃতিতে যে কোনো বস্তুই চায় তার বিভব শক্তিকে সর্বনিম্ন রাখতে। এই কারণেই পানিকে উপর থেকে নিচে পড়ে, এই কারণেই ধর তাপমাত্রা মানে তাপ কই থেকে সঞ্চারিত হয়, বেশি তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় যায়। কেন? কারণ ওই অবস্থায় তার বিভব শক্তি হয় সর্বনিম্ন। তো আমরা এটা খেয়াল রাখবো, প্রকৃতিতে সবাই চায় বিভব শক্তিকে একদম সবচেয়ে ছোট রাখতে। তো আকর্ষণ সমান বিকর্ষণ হলেই যেহেতু তোমার কি হবে, বিভব শক্তি সর্বনিম্ন হয়, এই কারণে আমরা যেটা দেখি যে আর নট পয়েন্টে বিভব শক্তি সর্বনিম্ন হবে এবং আকর্ষণ সমান বিকর্ষণ। তাহলে তখন তো নিট বল থাকতেছে না, নিট বল শূন্য, তাই না? তো আর সমান যখন আর নট, তখন কি হবে, নিট বলটা শূন্য হবে। এখন যদি ওখান থেকে তোমার আরো ছোট হয়, ধর আর নটেরও বেশি কাছে চলে আসে, তখন কি হবে, তখন হচ্ছে আমার বিকর্ষণ হবে না, কারণ এটা তো বেশি কাছে চলে আসতেছে। আবার যদি একটু দূরে সরে যায়, তখন কি হবে, দূরে যেহেতু সরে যাচ্ছে, আরে না দূরে তো সরে যেতে দেওয়া যাবে না, তখন আমরা কি করব, আকর্ষণ বল বৃদ্ধি পাচ্ছে, তখন এটাকে কাছে নিয়ে আসে। বুঝছো? মানে বেশি কাছে আসলে সমস্যা, তখন দূরে ঠেলে দেয়, আর বেশি দূরে গেলে কাছে টেনে নেয়। জিনিসটা হলো এমন। একটা তারের প্রস্থের ক্ষেত্রফল 2 মিলিমিটার স্কয়ার, অসহ ভার 1000 কেজি, তার অসহ পীড়ন কত? তাহলে এটা তো ভার না, এটা ভর বলা লাগতো। তো অসহ পীড়ন হচ্ছে 1000 ইন্টু 9.8 ডিভাইড বাই 2 ইন্টু 10 টু দি পাওয়ার -6। তাহলে এটা কত আসে, 4.9 10 টু দি পাওয়ার 8, 4.9 10 টু দি পাওয়ার, আচ্ছা এখানে 10 টু দি পাওয়ার শুধু 8 হবে, মাইনাস না, 4.9 10 টু দি পাওয়ার 8 হবে। এরপর দেখো নিচে কোনটা সর্বাপেক্ষা স্থিতিস্থাপক, সব থেকে বেশি স্থিতিস্থাপক কে? তখন আগে বলছিলাম, তাই না? সিন করেছে তাই পিএলএ গাসি, তাহলে সবার উপরে কে ছিল ভাইয়া, নিকেল। এসআইএন এর ইয়াতে হচ্ছে নিকেল, তাহলে এটা সব থেকে বেশি স্থিতিস্থাপক। পয়জন অনুপাত যদি 0.1 হয়, তার ব্যাস কতটুকু হ্রাস পাবে? আচ্ছা, তো আমরা কি দেখছিলাম, সিগমা সমান স্মল ডি বাই ক্যাপিটাল ডি স্মল এল বাই ক্যাপিটাল। তাহলে আমাদের এটা ভ্যালু কি, স্মল ডি ক্যাপিটাল এল, ক্যাপিটাল ডি স্মল এল। আমার বের করতে হবে কি ব্যাস হ্রাস কত হবে। তাহলে আমরা সিগমা সমান কি লিখতে পারি, সরি ব্যাস মানে আমার বের করতে হবে স্মল ডি সমান হচ্ছে সিগমা ইনটু ক্যাপিটাল ডি স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। তাহলে ভ্যালুগুলো বসাও। পয়জন অনুপাত হচ্ছে 0.1, ডি এর ভ্যালু কত, ডি হচ্ছে ব্যাস, তাহলে ব্যাস হচ্ছে 1 মিলিমিটার। এল এর ভ্যালু কত, স্মল এল কতটুকু হ্রাস পায়, মানে দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু হচ্ছে, দৈর্ঘ্য বৃদ্ধি বলছে এত সেন্টিমিটার, তো এটাকে আমার কিসে নেওয়া লাগবে, আচ্ছা আমি এটাকে সেন্টিমিটারই রাখলাম, বুঝছো? আর নিচে যে আমাদের ক্যাপিটাল এল আছে, এটাকে আমরা ধরলাম তাহলে 100, মানে এই মিটারটাকে সেন্টিমিটার কনভার্ট করলাম। তো আমার দেখো ভ্যালুটা কত আসে, এটা আসবে হচ্ছে তোমার 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার -5 মিলিমিটার, 2.5 10 টু দি পাওয়ার -5 মিলিমিটার। তোমার পজ করে ট্রাই করে দেখো এটা আসে কিনা। এরপর দেখো স্থিতিস্থাপক সীমা কোন রাশি দ্বারা পরিমাপ করা হয়। আমরা জানি স্থিতিস্থাপক সীমা আমরা কি দিয়ে পরিমাপ করি, সীমা তো আসলে একটা বল, তাই না? যে সর্বোচ্চ যে বল প্রয়োগ করলে একটা বস্তু কি থাকে, তখন স্থিতিস্থাপক থাকে। তাহলে স্থিতিস্থাপক সীমা একটা বলের মাধ্যমে পরিমাপ করা হয়। বাকিগুলো দেখো স্থিতিস্থাপক বিকৃতি, আকার বিকৃতি, সম্প্রসারণে কৃতকাজ, এগুলো দিয়ে তো কখনো বের করি না আমরা, শুধুমাত্র প্রযুক্ত বল, বলের মানটা ধরো আগে 100 নিউটন সহ্য করতে পারতো, তো এটা থেকে বেশি যে আমি 101 নিউটন প্রয়োগ করি, তখনই কি স্থিতিস্থাপক সীমাকে অতিক্রম করছে না। তার মানে এটা মাপতেছি হলো কি দিয়ে, বল দিয়ে। পীড়নের মাত্রা কোনটা, ওই যে পীড়নের মাত্রা কি তোমার স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা সমান না ভাইয়া, তাহলে কি এম এল স্কয়ার পার, আচ্ছা দেখো পীড়ন মানে কি তোমার বল এফ বাই এ, তাহলে এম এল পার টি স্কয়ার ডিভাইড বাই এল স্কয়ার, তাহলে কি আসে m পার l পার টি স্কয়ার, m পার l পার টি স্কয়ার। এরপর দেখো ওপি হচ্ছে এখানে স্থায়ী প্রসারণ বোঝায়, হ্যাঁ এখানে ওপি যেটা এটা বিকৃতি, বুঝছো? দেখো এই মানটা একদম ফিক্সড হয়ে আছে পি তে, পরে গ্রাফটাই শুরু হয়েছে পি থেকে, তার মানে কি এই জিনিসটাকে বিকৃত হয়ে গেছে, তারপর আবার পীড়ন বিকৃতি অনুপাত শুরু হয়েছে, তো আমরা এটাকে বলবো স্থায়ী বিকৃতি।
এপি অংশ হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক। আচ্ছা, তারপর ওই অংশ হুকের সূত্র মেনে চলে। দেখো ওই অংশটা হুকের সূত্র মেনে চলতেছে, যেটা আমরা বুঝলাম যে আমাদের একদম দেখো সমানুপাতিক স্থিতিস্থাপক সীমার মধ্যে কি পীড়ন আর বিকৃতি সমানুপাতিক না? তাহলে এটাতে আমাদের কি হচ্ছে, কি করে এখানে এখানে হচ্ছে আমাদের ওই যে হুকের সূত্রটা মেনে চলে। তো এখানে আসলে এপি বলছে, এটা পি তো এখানে হবে না, এটা এবি হবে, বুঝছো? প্রশ্নটা হবে এবি। তাহলে এবি অংশ কি পূর্ণ স্থিতিস্থাপক কিনা? দেখো এবি অংশ পূর্ণ স্থিতিস্থাপক না, কেন? কারণ এখানে একটা স্থায়ী বিকৃতি পাওয়া গেছে। যদি একদম পূর্ণ স্থিতিস্থাপক হইতো মানে কি, বস্তুটাকে বল প্রয়োগ সরাই নিলে একদম আগের অবস্থানে ফিরে আসতো, তাহলে তখন এইটা সরলরেখা হইতো। কিন্তু এই জিনিসটা কি হয়ে গেছে, একটু বেঁকে গেছে, তাই না? তার মানে পীড়ন আর বিকৃতি ওই জায়গার সমানুপাতিক নাই, দেখো এই জায়গায় বাঁকে গেছে। তো এই অংশতে বেঁকে যাচ্ছে, এটি স্থিতিস্থাপক তোমার না, ওই জায়গায় ওটা পূর্ণ স্থিতিস্থাপক না, ঠিক আছে? তাহলে ওটা পূর্ণ স্থিতিস্থাপক হবে না, আমাদের সঠিক উত্তর হবে 1 আর 3। তাহলে এবি অংশে কিন্তু যেহেতু চেঞ্জ হচ্ছে, দেখো এটা কি বাঁকে গেছে, এইরকম বাঁকা হচ্ছে। পূর্ণ স্থিতিস্থাপক হলে কি সোজা হতো, তাই না? সমানুপাতিক থাকতো স্থিতিস্থাপক সীমার মধ্যে। তো যেহেতু সমানুপাতিক না, তাহলে এটা সীমাটাকে অতিক্রম করে গেছে প্রায়, তাই না? তখন আর এটা পূর্ণ স্থিতিস্থাপক থাকবে না। আশা করি আমার কথা তোমরা ধরতে পারছো। আমরা পরের প্রশ্নে যাই। কোনটা পয়জন অনুপাত অসম্ভব? -1 হইতে পারে, 0.5 হইতে পারে, হইতে পারে না কে -1 এর থেকেও কম, যেমন -1.5, এটা কি -1 এর থেকেও কম, তাহলে এটা হতে পারবে না। পীড়ন আর বিকৃতি সমানুপাতিক কার সূত্র? হুকের সূত্র। কোন যেসব বস্তু স্থিতিস্থাপক ধর্ম বিভিন্ন দিকে বিভিন্ন, তাদের কি বলে? অসমদিকধর্মী বস্তু, বুঝছো? এই স্থিতিস্থাপক ধর্মটা বিভিন্ন দিকে বিভিন্ন, এই জন্য অসমদিক। আর যাদের একই, তাদের হচ্ছে সমদিকধর্মী বস্তু। তারের পীড়ন কত? এই তারটার পীড়ন বের করতে হবে। তো পীড়ন আমরা কিভাবে বের করতে পারি? দেখো F/A, তাহলে F এর ভ্যালু কত ভাইয়া? 20 কেজি, তাহলে 20 × 9.8। এর ভ্যালু কত? A, তাহলে 1 × 10⁻⁶, যেহেতু মিটার স্কয়ার মানেই 10⁻⁶ হয়, তোমাদের আগেও করাইলাম একটু আগেই। তাহলে দেখো আমাদের অ্যান্সার কত আসে, এটা আসবে হচ্ছে 1.96 10⁸8। আমি যে বললাম না যে তোমার এইগুলাতে যে টাইম নষ্ট না হয়, এই জন্য আগেই তুলে রাখছি অ্যান্সার গুলা। তারপর দেখো এগুলো করা হয়েছে। তাহলে উক্ত তারটার কি বলা আছে? দৈর্ঘ্য বিকৃতি, তারপর ইয়ং এর গুণাঙ্ক, কৃতকাজের পরিমাণ। দৈর্ঘ্য বিকৃতি তো পারবা, তাই না? এটা কি 1 মিলিমিটার প্রসারিত হয়, তাহলে 2 মিটার। 1 মিলিমিটারের জন্য কি ভাইয়া? এটা 1 দিলাম, আর 2 মিটার তাহলে কি হবে? 2000 দিব। তারপর ইয়ং এর গুণাঙ্ক আমরা বের করব। ইয়ং গুণাঙ্ক কোন সূত্র দিয়ে বের করব? y = mg L / a l, এটা দিয়ে বের করব। আর কৃতকাজের পরিমাণ, তাহলে আমি যদি ধরো f পাই, আগে এতে আমরা কিন্তু f বের করছি, তাই না? আচ্ছা, পীড়ন বের করা হয়েছে কিনা? পীড়ন বের করছি। আমরা এটা আরো ইজিলি করতে পারি, যেমন কৃতকাজের পরিমাণটা হাফ ইন্টু FL দিয়ে করা যায়, তাই না? f ইন্টু স্মল এল, তাহলে হাফ mg স্মল এল, তাহলে ভ্যালুগুলো বসাবা, তাহলে আমাদের উত্তর বের হয়ে আসবে। তাহলে এখানে দৈর্ঘ্য বিকৃতি, এটা একটু ভুল আছে। দৈর্ঘ্য বিকৃতিটা কি হবে? দৈর্ঘ্য বিকৃতি হয় 10⁻³ তোমরা যারা করছো তারা দেখছো। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 2 আর 3। সঠিক উত্তর কি ভাইয়া? 2 আর 3। প্রযুক্ত বল অপসারণের পরও যদি বিকৃত বস্তু বিকৃত অবস্থা সম্পূর্ণ ধরে রাখে, যে অবস্থায় রাখছে, ধরে এটাকে আমি এখানে টিপ দিছি, ওটা একদম হয় দেবেই আছে, তা সেটা কি নমনীয় বস্তু না? বিকৃত হওয়ার পরেও সম্পূর্ণ বিকৃত অবস্থায় ধরে রাখছে, তাহলে এটা হলো নমনীয় বস্তু। আচ্ছা, এখন এখানে একটা কথা আছে, দেখো সরি মনে হয় এটা হচ্ছে পূর্ণ অস্থিতিস্থাপক কিনা, মানে এটা নমনীয় হবে নাকি পূর্ণ অস্থিতিস্থাপক হবে সেটা। তাহলে তোমরা একটু চিন্তা করো তো এটা কি হবে। তো এখানে তোমরা দেখো আমাদের বলা আছে পূর্ণ অস্থিতিস্থাপক আর নমনীয় বস্তু, এখানে কনফিউশনটা বাঁধবে। সেটা হলো আমি যেমন প্রথমে বলছিলাম, আমি কিন্তু এটা খেয়াল করিনি যে সম্পূর্ণ অবস্থা ধরে রাখে। সম্পূর্ণ অবস্থা মানে কি? একদম ধর আমি যদি রাখছি ওইভাবেই যদি থাকে, একটুও যদি চেঞ্জ না হয়, তাহলে দেখবে কোনো পরিমাণ কি নাই, স্থিতিস্থাপক ধর্মই নেই, যে অবস্থায় আছে ওই অবস্থাতেই থেকে গেল, তাহলে সেটাকে আমরা বলবো পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু, ঠিক আছে? নমনীয় কারণ না ভাইয়া, দেখো আমাদের বইতে বলা আছে যদি একদম বিকৃত অবস্থায় সম্পূর্ণ ধরে রাখে বা বিকৃতই থেকে যায়, তাহলে সেটাকে বলে পূর্ণ প্লাস্টিক বা পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু।
আর নমনীয় মানে হচ্ছে এটা বিকৃত হবে, বিকৃত হয়ে আসার চেষ্টা করবে, বুঝছো? মানে এটা একটু হলে আসার চেষ্টা করবে বিকৃত অবস্থা থেকে, কিন্তু সম্পূর্ণ আসতে পারবে না, একদম আগের মতো নর্মাল স্টেটে আসতে পারবে না, কিন্তু আসার চেষ্টা করবে। এখানে সেই চেষ্টাটাও হয় নাই, সেই কারণে এটা কি হবে না, নমনীয় বস্তু হবে না, এটা হবে পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু। আচ্ছা, তারপর দেখো আমাদের কি দেওয়া আছে, প্রস্থের ক্ষেত্রফল পীড়ন দ্বিগুণ করলে আয়তন দ্বিগুণ হবে কিনা এইসব। তাহলে দেখো প্রস্থের ক্ষেত্রফল দেওয়া আছে, পীড়ন আমরা বের করতে পারবো না, 2 × 10⁴ ডিভাইড বাই 10⁻⁻6, তাহলে কি 2 × 10 হয়, মুখে মুখে করতে পারলাম। একক বিকৃতির জন্য পীড়ন এর কি, এর স্থিতিস্থাপক গুণাঙ্ক, ঠিক আছে। পীড়ন যদি দ্বিগুণ করা হয় তাহলে গুণাঙ্ক দ্বিগুণ হবে না, পীড়ন দ্বিগুণ করলেও তো গুণাঙ্কটা একই থাকবে, তাই না? চেঞ্জ হবে কে? পীড়ন যদি দ্বিগুণ করি আমার দ্বিগুণ হবে হচ্ছে বিকৃতি, বিকৃতি দ্বিগুণ হবে, কিন্তু গুণাঙ্ক তো দ্বিগুণ হবে না। তাহলে আমার সঠিক উত্তর 1 আর 2। স্বর্ণমতা কি, ওই যে বলছিলাম আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি, তাহলে কি হবে তোমার, এটা একটা স্কেলার রাশি, ঠিক আছে, স্কেলার রাশি। আয়তন পীড়ন আয়তন বিকৃত অনুপাত না, আয়তন পীড়ন বিকৃত অনুপাত কি, অসংনমতা, এটা হচ্ছে অসংনমতা যেটা, বা আয়তন গুণাঙ্ক। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 1 আর 3। এরপর দেখো ভাইয়া, এসআই পদ্ধতিতে আয়তন গুণাঙ্কের একক কি? আয়তন গুণাঙ্ক কি, এটা চাপের মতো না, মানে আমরা যেহেতু জানি বি ওয়াই ইটা সবগুলোর জন্য কি নিউটন পার মিটার স্কয়ার, তাহলে নিউটন পার মিটার স্কয়ার হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপর দেখো কোন বস্তুর আয়তন গুণাঙ্ক যদি কে হয়, সংলগ্নতা যদি সি হয়, আমরা কি জানি সি সমান 1/k, তাই না? যেহেতু কোনটার বিপরীত রাশি, সি সমান 1/k, সঠিক উত্তর এ নাম্বার। পূর্ণ দৃঢ় বস্তুর ক্ষেত্রে নিচে কোন লেখচিত্রটা সঠিক? একটা বস্তু যখন পূর্ণ দৃঢ় হবে তার মানে কি ওর কোনো বিকৃতি আছে? কোনো বিকৃতি নাই, তাহলে বিকৃতি কি জিরো না? বিকৃতি জিরো থেকে কোন রেখাটা গেছে, এই রেখাটা। বাকি দেখো সবগুলাতে কিন্তু বিকৃতির একটু হলেও মান আছে, বিকৃতির মান আছে, বিকৃতির মান আছে, কিন্তু পূর্ণ দৃঢ়তে বিকৃতি কোনো মান থাকবে না, বিকৃতি কোনো মান থাকবে না, তাই এটা কি হবে সি, যে পূর্ণ দৃঢ় বস্তুর ক্ষেত্রে তোমার গ্রাফটা হবে এটা, একটু উইয়ার্ড বাট এটি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। কোন বস্তুর বিকৃতির জন্য যে পীড়ন প্রয়োগ করতে হয় তাকে কি বলে? কোন বিকৃতি, এখানে প্রশ্নটা এমন হয় একটু ভুল আছে, কোন বস্তু বিকৃতির জন্য যে পীড়ন প্রয়োগ করতে হবে, যদি দৈর্ঘ্য বিকৃতি হয় তাহলে দৈর্ঘ্য পীড়ন, কিন্তন বিকৃতি হলে কিন্তন পীড়ন, আয়তন বিকৃতি হলে আয়তন পীড়ন, তাহলে প্রশ্নটা একটু ভুল আছে, এটা যে পীড়ন বলবে, যদি বলে দৈর্ঘ্য বিকৃতি তাহলে দৈর্ঘ্য পীড়ন হবে। একটা তারের ইয়ং এর গুণাঙ্ক বিকৃতি লেখচিত্র কোনটা? তাহলে তারের দেখো ইয়ং এর গুণাঙ্ক আর বিকৃতি লেখচিত্র, তো এখানে তুমি চিন্তা করো এটা হলো ইয়ং এর গুণাঙ্ক, বুঝছো? এই মানটা যে এটা যদি 10 হয় তাহলে কিন্তু 10ই ফিক্সড, তো বিকৃতি মান যতই হোক না কেন তোমার ইয়ং এর গুণাঙ্কের মানটা কি ফিক্সড। আমরা তো এটাই জানি যে ইয়ং এর গুণাঙ্কের মান তাপমাত্রা ব্যতীত তো তোমার চেঞ্জ হচ্ছে না, আর পথে উপাদানের উপর নির্ভর করে, তাই না? ধর তামার একটা লোহার একটা, কিন্তু তামারটা কিন্তু সবসময় সেম পজিটিভ সেলসিয়াস তাপমাত্রায় তামাকে তুমি যতই বাড়া কমা যা কিছু করো না কেন সেটার মান একটা নির্দিষ্ট ফিক্সড থাকবে। ঠিক একই রকম ভাবে আমাদের এখানে কি বিকৃতি যাই হয়ে যাক না কেন ও এর মানটা ফিক্সড, তাহলে এটা সঠিক লেখচিত্র কি হয় ভাইয়া, সি নাম্বারটা। স্থিতিস্থাপক সীমার মধ্যে কিন্তন পীড়ন আর কিন্তন বিকৃতি অনুপাতকে কি বলে? কিন্তন পীড়ন কিন্তন বিকৃতি সেটা হচ্ছে দৃঢ়তার গুণাঙ্ক। কোন বস্তুর অধিমাত্রা x বল প্রযুক্ত হওয়ার পর মাত্রা যদি হয় y, তাহলে বিকৃতি কি? বিকৃতি হচ্ছে আমার x আর y এর মধ্যে ডিফারেন্স, x y এর মধ্যে ডিফারেন্স, আর অধিমাত্রা বা আদিমাত্রা, সরি এটা অধি না, এটা হবে আদিমাত্রা, তো আদিমাত্রা হলো x, তাহলে x আর y এর পার্থক্য, তাহলে এই যে তোমার সাইনটা এটা দিয়ে কি বোঝায়, পার্থক্য বোঝায়, বুঝছো? তাহলে x আর y এর পার্থক্য ডিভাইড বাই x। এরপর কিছু পরিমাণ পানিকে তার মোট আয়তনে 10% সংকুচিত করতে কত পরিমাণ চাপ প্রয়োগ করতে হয়, পানি আয়তন গুণাঙ্ক দেওয়া আছে, তো আমরা এটা খেয়াল রাখি, b সমান কি, b সমান হচ্ছে p ডিভাইড বাই স্মল v বাই ক্যাপিটাল V, তাহলে কি p ইনটু ক্যাপিটাল V বাই স্মল v, আমার চাপ চাইছে তাই না, তাহলে চাপ সমান কি আসে, p সমান b ইনটু স্মল v বাই ক্যাপিটাল V, তাহলে দেখো ভাই b এর ভ্যালু কত দেওয়া, 2 × 10⁹, v বাই স্মল v বাই ক্যাপিটাল V কত 10%, তাই না? তাহলে 0.1,
তো কি হবে 2 × 10⁸ হবে, সেটা কি এখানে আছে? সেটা তো এখানে আমরা 2 × 10⁸, এটা তো হচ্ছে না। আচ্ছা, তাহলে এখানে মোস্ট প্রবাবলি একটু প্রশ্নে অপশনে ভুল আছে, তাহলে সেটা আমাদের হবে 2 × 10⁸। ঠিক আছে, এরপর দেখো তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত বের করতে হবে। তাহলে এই ম্যাথগুলো আমরা আগেও করছি, যে এখানে কি করতে হবে, আমাদের জাস্ট স্মল এর বের করতে হবে। তো আমি এটা একটু স্কিপ করলাম, বা তোমরা চাইলেও করে দেখতে পারো, একই টাইপ ম্যাথ। আমরা জাস্ট ফর্মুলাটা লিখি। তাহলে আমরা এটা খেয়াল রাখবো আগে, যে y সমান f ইন্টু ক্যাপিটাল L বাই a স্মল l। তো আমার স্মল l সমান কি হবে? স্মল l সমান হচ্ছে ya বাই f ক্যাপিটাল L। হ্যাঁ, স্মল l সমান ya বাই f ক্যাপিটাল L, সরি। তাহলে আমাদের সবগুলো ভ্যালু দেওয়া আছে, 2 মিটার দেওয়া আছে, এটা দেওয়া আছে, দেওয়া আছে। তোমরা জাস্ট তাহলে ভ্যালুগুলো বসাই বের করে ফেলো। আর y এর ভ্যালু ইস্পাত তার যেহেতু বলছে, তাহলে এখানে y এর ভ্যালু কি 2 × 10⁻11 হবে। আচ্ছা, তাহলে এটা সঠিক উত্তরটা কি? এটা সঠিক উত্তর হচ্ছে 2 × 10⁻⁻4 মিটার। এরপর দেখো প্রস্তুতের ক্ষেত্রফল দেওয়া আছে, তারের ক্ষেত্রফল এত, বল যদি দ্বিগুণ হয় তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি পূর্বে কত গুণ। এই ধরনের ম্যাথ আমরা একটা আগে বুঝে রাখি জিনিসটা কি। দেখো, এই ধরনের কাটাকাটি ম্যাথ তোমার এইচএসসি কম আসলেও একদম ধরো অ্যাডমিশন টেস্ট অনেক আসে, তাহলে এটা একটু শর্টকাটটা আমরা জেনে রাখি, মানে কিভাবে করতে হয়। আমি তোমাদের এটা খেয়াল রাখতে বলছিলাম, y সমান কি f ইন্টু ক্যাপিটাল L ডিভাইড বাই a স্মল l। তো দুইটার মধ্যে যখন আমি অনুপাত করবো ভাইয়া, ধরো আমি এখানে কি করলাম, y1 বাই y2 করব, এই টাইপ। তো আমি এখানে খেয়াল রাখবো, দেখি y এর সমানুপাতিক কারা। তাহলে এখানে কি হবে, f1 l1 উপরে আসবে, বুঝছো? তাহলে f2 l2 নিচে যাবে, মানে y যেদিকে এরাও সেদিকে। বাট বাকিগুলো দেখো a আর স্মল l, এরা কি ব্যস্তানুপাতিক টাইপ আছে না? তো আমাদের কি হবে, এখানে উপরে থাকবে হচ্ছে তোমার এই যে y2 এর গুলা, a2 l2 উপরে যাবে, আর y1 এর গুলা কি হবে, নিচে আসবে, a1 l1, বুঝছো? তখন যারা y এর সাথে উপরের দিকে আছে এরা উপরে থাকতেছে, একই দিকে থাকে, এরা ধর একই দিকে আছে, তাহলে y আর f1 একদিকে, আর এটা কি নিচে আছে, তাহলে এটাও নিচে আছে। এইভাবে যদি তুমি খেয়াল রাখো, তোমার অনুপাত বের করাটা ইজি হবে। তো চলো আমরা দেখি এখানে প্রশ্নটা কি বলছে, যে প্রস্থের ক্ষেত্রফল যদি হয় 2 মিলিমিটার স্কয়ার, বল যদি হয় দ্বিগুণ, দৈর্ঘ্য বৃদ্ধি পূর্বে কত গুণ হবে। তো আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি বের করতে হবে, তাই না? পূর্বে কত গুণ, তাহলে মানে L2 বাই L1 আমরা বের করব। তো এখানে আমরা আগে দেখি এই সূত্রটাকে মডিফাই করি। y সমান ছিল f ইন্টু ক্যাপিটাল L বাই a স্মল l। তাহলে স্মল l সমান কি, স্মল l সমান হচ্ছে f ইন্টু ক্যাপিটাল L বাই ay। তো আমরা এটাকে কি লিখতে পারবো, f2 ক্যাপিটাল L2 তারপর a2 y2। আর এটার জন্য কি হয় ভাইয়া, f1 l1 নিচে হবে, নিচে হবে a2, সরি, আর উপরে হবে কি আমাদের a1 y1, a1 y1। তখন কাটাকাটি করো, বাকিগুলো কিন্তু সেম, তার মানে y এর ভ্যালুটা সেম থাকতেছে, তোমার প্রস্থের ক্ষেত্রফল আর বল শুধু দ্বিগুণ, দৈর্ঘ্য তার মানে সেম, যেগুলো সমান খুবই ইজি এটা, তাই না? কাটাকাটি করতে হবে, l1 l2 কাটো, y y কাটো, শুধুমাত্র পরিবর্তন হচ্ছে কার, আমার f আর ইয়া। প্রস্থের ক্ষেত্রফল 2, তার মানে আমার যেটা বুঝলাম এটা হইতেছে 2, আর এটা বল দ্বিগুণ, তাহলে 2 দিয়ে কাটো, এটাও তো 1 আসে, তাহলে কি পূর্বের সমান না? পূর্বের সমান হবে, তাহলে পূর্বের সমান হলে এটা কি হবে, 1 গুণ। আমার এটা কি হচ্ছে তাহলে 1 গুণ। এরপর দেখো এসআই এককের পীড়নের একক কি, নিউটন পার মিটার স্কয়ার। টাইম নষ্ট করব না। কোন ধর্মের কারণে পানি ফোঁটা গোলাকৃতির হয়? আমরা জানি তলটান বা পৃষ্ঠটানের কারণে একটা বস্তু বা তল পদার্থ কি চায়, তার সর্বনিম্ন ক্ষেত্রফল বজায় রাখতে। যখন একদম শূন্য থাকে তখন সেটা হয় গোলাকৃতি, এই জন্য সেটা কি হবে, গোলাকৃতি ধারণ করে, গোল হয়ে যায়। যেসব তল কাচকে ভেজায় না তাদের ক্ষেত্রে স্পর্শকোণ কত? এই জিনিসটা আমি তাদের একটু বেসিকটা ক্লিয়ার করে বোঝাই। দেখো, ধরো এটা একটা কি পাত্র, কাঁচের পাত্র, এই পাত্রের মধ্যে কি আছে, পানি। তো নরমাল অবস্থা ছিল এটা, তাই না?
এখন যেটা দেখা গেছে পানি নিজে অণুর মধ্যে যে বলটা, এটাকে আমরা কি বলি? সংশক্তি বল। সংশক্তি। সংশক্তির থেকে তোমার কি হয়েছে? আসঞ্জন বল, মানে কাচ আর পানির মধ্যে যে আকর্ষণ বল, এটাকে আমরা বলি আসঞ্জন, তাই না? দুইটা ভিন্ন ধরনের বস্তু। যখন আসঞ্জন বল বেশি, তখন কি বলবে? কাচ বলে ভাই তুই আমার কাছে চলে আয়। তখন পানি বলে ওকে রে আমি যাচ্ছি। তখন কি হবে? পানিটা দেখো এই যে উপরে উঠে গেল, আবার এই পাশেও পানিটা উপরে উঠে গেল। তার মানে কি হইলো? তলটার ঊর্ধ্বরোহণ হইলো না, আর এই উপরে যে মুক্ত তল আছে সেটা কি হয়ে গেল? অবতল। তাহলে আমরা এটা খেয়াল রাখবো যে তরলের কি হবে? অধিক্ষেপ, বা আমরা এটাকে বলি আরোহণ ঘটে। তাহলে তরলের আরোহণ, মুক্ত তল হবে তখন কি? মুক্ত তল অবতল। আর অ্যাঙ্গেলটা চিন্তা করো ভাইয়া, তাহলে অ্যাঙ্গেলটা কি? তো আমাদের এখানে যে অ্যাঙ্গেলটা সেটা আমরা কি করি? মানে দেখো পানি আর কাচ এদের মধ্যে অ্যাঙ্গেলটা, তাহলে এটা কি বড় অ্যাঙ্গেল হবে না এই ছোট অ্যাঙ্গেল? এটা ছোট, যে অ্যাঙ্গেলটা পানির মধ্য দিয়ে যাচ্ছে এই যে অ্যাঙ্গেলটা, তাহলে এটা কি একটা সূক্ষ্মকোণ না? তাহলে থিটা হবে কি? বা স্পর্শকোণ হবে সূক্ষ্মকোণ। তো এইসব তল কি করতেছে? আমার কাচকে ভেজাচ্ছে, তাই না? যেহেতু এরা কাচের সাথে গিয়ে লেগে যাচ্ছে, তাহলে এরা কাচকে ভেজাবে। আর একটা কথা চিন্তা করো, ধরো এখন আমার কাছে পাতে কি আছে? পারদ। ধরলাম এখন কাছে পাতের পারদ আছে। তো এই পারদের বেলায় যেটা হয়, ধরো এটা হলো পারদের নরমাল লেভেল, কিন্তু পারদের নিজেদের মধ্যে আকর্ষণটা অনেক বেশি। তাহলে এই যে লেভেল, ধরো এই লেভেলে যে পারদগুলো ছিল, ওরা বলবে কি যে দেখি আমরা নিজেদের কাছে চলে আসি। তো এরা কি করবে? একে অনেক কাছে চলে আসবে। তো যখন নিজেদের কাছে আসবে তখন একটু করে নিচে নামবে, এখান থেকে একটু নিচে নামলো, বুঝছো? নিজেদের মধ্যে আকর্ষণটা বেশি। মানে ধরো এইটা হলো কোণাটা, তাই না? তো এখানে তো আগে থেকে পারদে অণু আছে, এরা কি করবে? এই কোণা অণুগুলোকে নিজেদের দিকে টানবে, নিজেদের দিকে টানবে। তো আলটিমেটলি তখন জিনিসটা এরকম হবে, যেটা আমাদের এই জায়গায় হয়েছে। তো আমাদের মুক্ত যে তলটা, তখন কি হবে? মুক্ত তল হচ্ছে উত্তল। তো আমাদের দেখো কি হবে? সংশক্তি গ্রেটার দেন আকর্ষণ, কারণ পারদের অণুগুলোর মধ্যে আকর্ষণটা বেশি পারদের কাছের মধ্যে তুলনায়। তাহলে সংশক্তি গ্রেটার দেন আসঞ্জন। তো আমরা কি বলতে পারি? মুক্ত তল হচ্ছে উত্তল। থিটা তাহলে কি আমার গ্রেটার দেন 90 ডিগ্রি। আর এই তল কি কাচকে ভেজাবে? না। থিটা কিভাবে নির্ণয় করি? ওই যে তোমাকে বললাম, কাচ আর তরলের মধ্যে। তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা না? বলতে পারবে কেন আমি ছোট অ্যাঙ্গেলটা নিলাম? দেখো ছোট অ্যাঙ্গেলের দিকে তার পারদ নাই, পারদ আছে কোন দিকে? এই বড় অ্যাঙ্গেলের দিকে, এই জন্য আমরা বড় অ্যাঙ্গেলটা নিচ্ছি। তাহলে এটা হচ্ছে থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি, সংশক্তি গ্রেটার দেন আসঞ্জন। আর তরলে কি হবে? তরলটা কি কোণা থেকে নিচে নামতেছে না? কোণা থেকে নিচে নামে, তাহলে তরলে অবরোহণ ঘটে, অবরোহণ। আর এটা কি ভেজাবে? না, যেহেতু এরা কাচের সাথে গিয়ে লাগতেছে না, তাহলে এরা তো কাচকে ভেজাবে না। তাহলে আমাদের যেসব তল কাচকে ভেজায় না, তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কি ভাইয়া? তাদের অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি অপেক্ষা বেশি। তাদের অ্যাঙ্গেল 90 ডিগ্রি অপেক্ষা বেশি। এরপর দেখো পানি পৃষ্ঠটান যদি এত হয়, পৃষ্ঠ শক্তিও কত? আমরা জানি পৃষ্ঠটান আর পৃষ্ঠ শক্তি একই, তাহলে এটা হয় 0.06। এখন কি বলছে? নলে পানি কত মিটার উচ্চতায় উঠবে? আমরা জানি এখানে কি বলতো, টানের মান দেওয়া আছে, তাই না? পৃষ্ঠটান টি, আমরা একটা ফর্মুলা জানি, টি সমান এইচ রো জিআর বাই 2 cos থিটা। তো পানি বেলা যেহেতু স্পর্শকোণ তোমার থিটা সমান কি? 0 ডিগ্রি। তো আমরা এখানে কি ইউজ করবো? 2/2। এইটা জাস্ট খেয়াল রাখো। তো আমরা এখান থেকে কি বের করবো? পৃষ্ঠটান দেওয়া আছে, রো দেওয়া আছে, তারপর ঘনমাত্রা দেওয়া আছে, সবকিছুই দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে। এটাকে আমরা কি করবো? ব্যাসার্ধ ধরবো। তাহলে 0.2 মিলিমিটার, এটা হলো ব্যাসার্ধ। এইচ এর ভ্যালুটা কি আসে? তো আমরা দেখি, এইচ এর ভ্যালু আসবে হচ্ছে 0.0734। তাহলে এটা কি হবে? এটা হবে তোমার 0.073469। বুঝছো? এখানে ভ্যালুটা টাইপিং মিস্টেক আছে, বাট 0.73469 হবে। তোমরা একটু করে দেখো মিলে কিনা। ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয় নাহলে কত উচ্চতায় পানি উঠবে? আচ্ছা, সবকিছু ফিক্সড, ঠিক আছে?
ব্যাসার্ধ যদি দ্বিগুণ করো ঝামেলাটা কোথায় দেখো, সবকিছু যদি ফিক্স থাকে তাহলে আমি এটা বলতে পারি না যে এইচ আর আর এই দুটো গুণফলটা ধ্রুবক থাকবে। বা তুমি দেখো টি সমান এইচ রো জি আর বাই 2, বা আমরা এটা খেয়াল রাখি যে এইচ সমান কি তাহলে 2t ডিভাইড বাই রো জি আর, বাকি সবকিছু যদি ধ্রুব থাকে তাহলে এইচ সব ব্যস্তানুপাতিক আর। এটা যদি দ্বিগুণ হয় তাহলে উচ্চতা কত হবে? অর্ধেক হবে। আগে যেটা বের করছি জাস্ট সেটা অর্ধেক হবে, তাহলে এটা কি হবে 0.0303673, এটা এত মিটার। সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা কত? তাহলে ভাই আমাদের সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা কত এইটা কি আমরা বের করতে পারবো? দেখো একদম ইজি দিয়ে বের করা যাচ্ছে। তো সান্দ্রতা গুণাঙ্ক অনেকগুলো সূত্র আছে, অনেকভাবে করা যায়। একদম ইজিটা আমাদের স্টোকসের সূত্র থেকে যেমন চিন্তা করি, F সমান 6 পাই ইটা আর ভি, 6 পাই ইটা আর ভি, তাই না? তাহলে এফ এর মাত্রা কত? ml পার টি স্কয়ার। আর পাই এর তো কোনো নাই, তাহলে ইটা আছে, আর এর মাত্রা কত? l, ভি এর মাত্রা l পার টি স্কয়ার। তো l কাটো, তাহলে কি আসে দেখো এখানে, আচ্ছা ভি এল পার টি স্কয়ার না, এটা হবে এল পার টি, তাই না? মিটার পার সেকেন্ড যেহেতু এল পার টি। আচ্ছা, তো এখন দেখো এখানে কি হয়, n সমান m পার টি স্কয়ার ডিভাইড বাই l পার টি। তো আমার এটা কি আসে m পার l, আর এটা কি আসে টি টু দি পাওয়ার -2 আর -1, তাহলে -1 উপরে গেলে +1 হবে, তাহলে কি আসে পার টি আসে, বুঝছো? তাহলে m ইনটু l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -1, আর যারা এটাও বুঝো না তাদের জন্য -2 + 1 আলটিমেটলি তো -1 ই আসে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের উত্তর, m l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -1। তারপর আমরা দেখি আমাদের নেক্সট কোশ্চেন। সংকট কোণ দেওয়া আছে ভিসি, এটা হলো তাহলে সান্দ্রাঙ্ক, পি হচ্ছে তাহলে ঘনত্ব, আর নালে ব্যাসার্ধ হলে নিচে কোন সূত্রটা সঠিক? তাহলে আমাদের এখানে কি জানতে হবে বলো তো? আমাদের এখানে সবার আগে জানতে হবে এই ফর্মুলাটা। তাহলে আমাদের ফর্মুলাটা কি? সংকট কোণের জন্য আমাদের ফর্মুলা হচ্ছে, সংকট কোণ না সরি এটা হবে বেগ, সংকট বেগ। তাহলে ভিসি সেটা সমান কি 2r স্কয়ার রো মাইনাস, মানে এটা রো কি সলিডের ঘনত্ব আর এটা হচ্ছে লিকুইডের, রো এল ডিভাইডেড বাই 9 ইটা, ঠিক আছে? তাহলে 2r স্কয়ার রো মাইনাস রো এল ডিভাইড বাই 9 ইটা। আচ্ছা, তাহলে এখানে আমাদের কোন লিখছি চিত্রটা সঠিক। তো তুমি দেখো ইটা কিন্তু ব্যস্তানুপাতিক, তাই না? তাহলে ভি আর 1 বাই ইটা, ভিসি তাহলে কি সমানুপাতিক 1 বাই ইটা, এটা আমরা বুঝলাম। তাহলে আমরা যে ডিটা সঠিক এটা আমরা আগে বের করতে পারছি। বা এগুলো দেখো আর স্কয়ার সমানুপাতিক, তাহলে ওই গ্রাফটা হবে এমন, তাই না? প্যারাবোলিক শেপড হবে ভিসি আর স্কয়ারটা, মানে আর এর গ্রাফ হবে প্যারাবোলিক। এরপর রো, রো এর সাথে সমানুপাতিক ঠিক আছে, কিন্তু রো দেখো এখানে কি তরলের ঘনত্ব, বুঝছো? তোমরা অনেকে হয়তো এটা দেখে ক নাম্বার দেখাই দিবা। তো এখানে একটা জিনিস দেখো, রো হচ্ছে তরলের ঘনত্ব, তার মানে আমরা এটা বলতে পারি যে ভিসি সমানুপাতিক মাইনাস রো। তাহলে ভাই যদি মাইনাস রো হয় তখন গ্যাপটা হবে কিরকম? তখন গ্যাপটা হবে এমন, বুঝছো? কারণ যত বাড়তেছে তত সমানুপাতিক হারে কমতেছে, তখন গ্যাপটা এরকম হবে, ঠিক আছে? তার মানে আমরা যেটা বুঝলাম, এটা যদি সঠিক হইতো তার মানে তখন রোটা হইতো বস্তু ঘনত্ব, কিন্তু বলা আছে এখানে রো হচ্ছে তরলের ঘনত্ব, এই যে রো এল। তাহলে ভিসি সমান কি মাইনাস রো, সমানুপাতিক মাইনাস রো, তাহলে গ্রাফটা এমন হবে। তো যার কারণে ওটা আমাদের খাটতেছে না, আর এটা তো হয় না, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ডি। জিনিসটা দেখো তোমরা আসলে বুঝছো কিনা। তাহলে আমরা পরের প্রশ্ন দেখি। দৈর্ঘ্য বিকৃতি বনাম পার্শ্ব বিকৃতি লেখচিত্র কোনটা? এখন আগে দেখো দৈর্ঘ্য বিকৃতি আর পার্শ্ব বিকৃতি, তো এদের যে মানে অনুপাতটা সিগমা, এই পয়জন অনুপাত না, উপরে পার্শ্ব নিচে হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। তো এই সিগমা কি ভাই একটা ধনাত্মক সংখ্যা না, তার মানে ঢালটা ধনাত্মক, এবং সেটা কি হবে 0 থেকে শুরু হচ্ছে, কেন? কারণ যখন দৈর্ঘ্য বিকৃতি 0 তখন তো পার্শ্ব বিকৃতিও নাই, তাই না? একটা করলে না আরেকটা হবে, তাহলে এই জন্য এটা কি হবে মূলবিন্দুগামী সরলরেখা হচ্ছে,
যেহেতু সিগমা একটা ধনাত্মক মান, তাহলে এখানে কি হবে, ঢালটাও তোমার সূক্ষ্মকোণ হচ্ছে, ঢালও পজিটিভ হবে, আর এখানে তাহলে গ্যাপটা হবে এটা। আচ্ছা, স্থিতিস্থাপকতা সম্পর্কে কি বলা যায়? এটা তাপমাত্রার সাথে পরিবর্তন হয়। হ্যাঁ, তাপমাত্রার উপর নির্ভর করে। ভেজাল উপস্থিতি পরিবর্তন হয়, তাও ঠিক। ধর তোমার লোহা ছিল, লোহার মধ্যে যদি আবার তুমি অন্য কিছু ঢুকায় দাও, তামা ঢুকায় দাও, তাহলে তো আগের মতো থাকবে না। আচ্ছা, আকারের উপর নির্ভর করে, আকৃতির উপর নির্ভর করে না। পথে আকৃতি যেটাই হোক না কেন, চার কোণা হোক, গোল হোক, এটা তো স্থিতিস্থাপকতা আছে, তাই না? তাহলে স্থিতিস্থাপকতা আকারের উপর নির্ভর করে না। সঠিক উত্তর হবে 1 আর 2। কোন নির্দিষ্ট স্থানে কৌশিক নলে উদ্দীপ্ত পানির উচ্চতা যদি h হয়, নলে ব্যাসার্ধ যদি হয় r, তাহলে কোন নিশ্চিত সঠিক? আমরা কিন্তু আগে দেখছিলাম, কি দেখছি বলো তো? এই যে একটু আগে আমরা করে আসছি যে, এই যে দেখো, t যদি ফিক্স থাকে, রো যদি ফিক্স থাকে, তাহলে h সমানুপাতিক কি হবে, 1/r। এখন ব্যস্তানুপাতিক, তাই না? তাহলে ব্যস্তানুপাতিক রিলেশনের গ্রাফ কি হয় ভাইয়া? এই যে ব্যস্তানুপাতিক, তাহলে ব্যস্তানুপাতিক রিলেশন দেখো, h আর r, h proportional to 1/r, তাহলে এই গ্রাফটা এর সঠিক, তাই না? আর যদি আমরা শুধু h r এর মধ্যে আঁকি, এটা h, এটাতে r, তাহলে এটা কি হয়, আয়তাকার অধিবৃত্তাকার টাইপ গ্রাফ হয়, তাই না? এরকম হবে। তারপর দেখো, তরলে পতনশীল বস্তুর জন্য কোন লেখচিত্র সঠিক? দেখো, প্রথম অবস্থায় এখানে কি থাকে, সমত্বরণ থাকে। একটা বস্তুর প্রথম অবস্থায় থাকে সমত্বরণ। কেন? কারণ ওখানে নিচের দিকে থাকে ওজন, আর উপর দিকে সান্দ্রতা প্লাস একটা ঊর্ধ্বমুখী বল, প্রবলতা কাজ করে, সান্দ্রতাও কাজ করে, প্রবলতাও কাজ করে। ওই দুইটা মিলে কি হয়, আমাদের একটা লব্ধি ত্বরণ কাজ করে, ওই ত্বরণের কারণে বেগটা ধীরে বাড়তেছে। আচ্ছা, একটা সময় গিয়ে কি হয়, অন্তবেগ প্রাপ্ত হয় না, অন্তবেগ প্রাপ্ত হয়, তাহলে তখন কি হয়, বেগের মানটা ফিক্সড হয়ে যাবে। অন্তবেগ প্রাপ্ত হলে বেগের মানটা হয় ফিক্সড, এই জন্য দেখো বেগের মানটা তখন ফিক্সড হয়ে যাচ্ছে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে সি। কোন তরল তার বিভিন্ন স্তরের জন্য আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা দান করে? তাহলে বিভিন্ন স্তর, উপরের স্তরগুলো দ্রুত দৌড়ায়, নিচের স্তরগুলো ধীরে ধীরে দৌড়ায়। তাহলে দেখো উপরের স্তর বইতে এরকম তীর চিহ্ন দাও, নিচেগুলো ছোট তীর চিহ্ন দাও, এর অর্থ উপরেগুলো জোরে যায়, নিচের স্তরগুলো ধীরে যায়। তো এটাকে আমরা কি বলতেছি, সান্দ্রতা, তাই না? বস্তু যে ধর্মের জন্য তরলে বিভিন্ন স্তরের আপেক্ষিক গতি বাধাপ্রাপ্ত হয়, সেটাই হচ্ছে সান্দ্রতা। 100 গ্রাম ভর একটা বস্তুকে পানির মধ্যে পড়ায়, তারপর ক্রিয়ারত প্লবতা দেওয়া আছে, সান্দ্র বল কত হবে? তাহলে আমাদের কি দেওয়া আছে, প্লবতা দেওয়া আছে, সান্দ্র বল কত? এখন একটা বস্তু দেখো পানির উপর পড়লো, পড়ার প্লবতা আছে, তো বস্তুটা আমার কি ভেসে আছে না? বস্তু যখন ভেসে থাকবে তখন তার উপর সান্দ্র বল হবে 0, কারণ বস্তু কিন্তু পানির উপর ভেসে আছে, মানে বস্তুটা পানির মধ্যে তো আর গড়ায় পড়তেছে না একদম, বুঝছো? পানির মধ্যে যেহেতু ভিতরে ঢুকে যাচ্ছে না, বস্তুটা পানির উপর ভেসে আছে, কেবল ধরো পানির উপর পড়ছে, এইরকম ধরো মোবাইলের উপর এইভাবে বসে আছে, তাহলে এটার কি বিভিন্ন স্তরের মধ্যে আপেক্ষিক গতি বা এইসব জিনিস কাজ করতেছে না, এই কারণে এখানে সান্দ্র বলটা হবে 0। যেহেতু বস্তুটা ভেসে আছে, তো সান্দ্র বলটা 0 হবে। আচ্ছা, এরপরে হলো, আর যদি 0 না হইতো, তুমি দেখো এখানে কোন একটা মান দেওয়া থাকতো যার সাথে আমি বের করতাম, কারণ সান্দ্র বল বের করতে কি লাগে তোমার, ওই যে বেগের অতিক্রম আছে না, যে dv/dA, তারপর সরি dv/dx, মানে তোমার এই যে উচ্চতার সাপেক্ষে কিভাবে চেঞ্জ হচ্ছে এটা লাগে, ক্ষেত্রফল লাগতো, এটা দিয়ে করা যায়। আবার স্টোকসের সূত্র দিয়ে F সমান 6 পাই ইটা RV, এগুলা সব থাকতো, কোনো কিছুই নাই, তার মানে এটাই বুঝতে হবে যে বস্তুটা ভেসে আছে এবং উচ্চতা হবে 0 নিউটন। আশা করি কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখো তার ইয়ংয়ের গুণাঙ্ক বের করতে বলছে। এটা কি, এটা হচ্ছে আমার 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 10, আর এটা হলো 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার 10। তো এখানে কি বলছে, তারের ইয়ংয়ের গুণাঙ্ক বের করতে হবে। তো এটা তো 3.6 10 টু দি পাওয়ার 10, ঠিক আছে? এটা হলো পীড়ন। এই পর্যন্ত যেহেতু তোমার এখানে, তাহলে বিকৃতি কত, 0.2, তাহলে ভাগ দাও, পীড়ন বিকৃতি অনুপাত কি আসে, 1.8 10 টু দি পাওয়ার 11 আসবে। এইটা হচ্ছে আমাদের উত্তর। এরপর দেখো ভাইয়া, তারের পীড়ন দেওয়া আছে এত 4.8, এটা বেশি হলে তাহলে পীড়ন, দেখো এটা কিন্তু তোমাকে হাইয়েস্ট সীমা না, তাহলে এটা হলো সহন সীমা বলা আছে, তো এই সহন সীমার উপরে গেলে তার ছিঁড়ে যাবে, এটা স্বাভাবিক, এটা হচ্ছে অসহ পীড়ন একদম, তার উপরে গেলে তারটা ছিঁড়ে যাবে। 4.2 কি ভাইয়া, 4.2 10 টু দি পাওয়ার 10, এটা কি
3.6 আর 4.8 মাঝামাঝি আছে না? তো মাঝামাঝি থাকলে দেখো একদম 3.6 পর্যন্ত কি হয়, এখানে অস্থায়ী বিকৃতি হয়। 3.6 পর্যন্ত অস্থায়ী বিকৃতি হবে, কারণ আনুপাতিক সীমা আছে। আর 3.6 থেকে 4.8 এর মধ্যে যদি আমরা বল প্রয়োগ করি, যেমন এই যে এখানে কত 4.2 × 10 নিউটন যদি পীড়ন হয় নিউটন পার মিটার স্কয়ার, তখন কি হবে, একটা স্থায়ী বিকৃতি হবে। তখন কি হবে, স্থায়ী বিকৃতি হবে। ধরো পয়েন্টটা এই জায়গায়, তাহলে এখান থেকে এরকম একটা স্থায়ী বিকৃতি হবে, এতটুকু অংশ স্থায়ী বিকৃতি থাকবে। বুঝছো? তো এটা আমরা বুঝলাম যে যদি বেশি হয় তাহলে তখন একটা স্থায়ী বিকৃতি কাজ করে। তাহলে 2 নাম্বারও ঠিক আছে। এরপর 3.6 এর কম হলে কোনো বিকৃতি ঘটবে না। না, আমরা যদি 3.6 এর বদলে 2.6 দিই তাহলে কি বিকৃতি ঘটবে না? অবশ্যই ঘটবে। তখন তো এই পয়েন্ট, তাহলে বিকৃতি হবে তখন এইটা, এই ধর বিকৃতি একটা মান থাকবে 0.1 ধরলাম, তার মানে তখন একটা অস্থায়ী বিকৃতি হবে, কিন্তু বিকৃতিটা হবে। আমরা যেটা শিখলাম দেখো, এই যে গ্রাফটা যদি এমন হয়, এটা দিয়ে এরকম হচ্ছে, যেই পর্যন্ত অনুপাত সমান, এখানে কি পীড়ন সমানুপাতিক বিকৃতি, আর বিকৃতিটা কি ভাই, অস্থায়ী। বুঝছো? আর এই জায়গায় কি হলো, অসহপীড়ন, তাহলে এর উপরে গেলে ছিঁড়ে যাবে। তো এটা হচ্ছে আমার অসহপীড়ন, তার উপরে গেলে ছিঁড়ে যাবে। আর এর মাঝখানে যদি কোনো একটা পয়েন্ট নেই, তাহলে সেখানে কি হবে, স্থায়ী বিকৃতি হবে। তাহলে আশা করি আমাদের জিনিসটা ক্লিয়ার। তো আমাদের সঠিক উত্তর হবে এখানে 1 আর 2। কেন? কারণ বল প্রয়োগ যদি তোমার 3.6 এর কমও হয়, তবুও তো একটা বিকৃতি হবে, তাই না? অস্থায়ী বিকৃতি হবে, কিন্তু বিকৃতি। আচ্ছা, কোনটা পদার্থের সাধারণ ধর্ম? আমরা জানি স্থিতিস্থাপকতা একটা পদার্থের সাধারণ ধর্ম। তো এই ছিল আমাদের বোর্ডের সব প্রশ্ন। আমরা মোটামুটি এই চ্যাপ্টারে বোর্ডে যা যা প্রশ্ন আসছে সবগুলো করে ফেলছি। তো তোমাদের কাজ হলো, আমি যে ধরো আমি অনেক সময় কি করছি যে সবগুলো কিন্তু আমি ক্যালকুলেটে করি নাই, আমি আগে থেকেই ধরো করে রাখছিলাম, ওটা অ্যান্সারগুলো জাস্ট দাগায় রাখছিলাম, ওটা দেখে দেখে তোমাদের লিখে দিলাম, যাতে টাইমটা খুবই আমরা কম সময়ের মধ্যে শেষ করতে পারি। আমাদের কিন্তু 1 ঘন্টা 15 মিনিটের মতো লাগছে মাত্র এতগুলো এমসিকিউ করতে। তো এই জন্য তোমাদের টাইমটা কম লাগবে, জাস্ট পজ করে করে তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করবা, যাতে তোমার ক্যালকুলেশন স্পিডটা বাড়ে। আর অবশ্যই বইটা একটু ভালো মতো পড়ার ট্রাই করবা, কারণ এই চ্যাপ্টারে আরো অনেক থিওরি আছে যেটা তোমার ক আর খ নাম্বারে লাগবে। তো সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।